নমস্কার। প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের কাছে, যদিও সেটা আমার আমার একার দ্বারা নিয়ন্ত্রণের বিষয় নয়। বৈঠকির প্রচার এবং প্রসার এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে ডিজিটাল দুনিয়ার যারা শত্রু, সেই সমস্ত শত্রুদের কাছেও বৈঠকি বারংবার আক্রমণের শিকার হয়েছে এবং আজকেও তার ব্যতিক্রম হলো না। আজকে যে আমাদের ঐতিহাসিক পর্ব, ঐতিহাসিক যে মাইলস্টোন, মাইল ফলক, সেক্ষেত্রেও এই ডিজিটাল আক্রমণের শিকারের হাত থেকে রেহাই পেলাম না। এই ধরনের একটি অবাঞ্ছিত ঘটনার জন্য আমি আক্ষেপ প্রকাশ করছি, আমি লজ্জা প্রকাশ করছি এবং আপনাদের প্রত্যেকের কাছে, যারা শিক্ষানুরাগী, শিক্ষার প্রতি আগ্রহী হয়ে এই বৈঠকিতে যোগদান করে থাকেন, আমার অসচেতনতায় হয়তো আজকে আপনাদের কোথাও কোনোভাবে লজ্জা দিয়েছি, অপমান দিয়েছি, তার জন্য আমাকে ছোট ভাই স্নেহে ক্ষমা করে দেবেন, বন্ধু স্নেহে ক্ষমা করবেন, সন্তান স্নেহে ক্ষমা করবেন, এই প্রার্থনা রইল। আমরা ইতিমধ্যেই আধ ঘন্টা বিলম্ব করে ফেলেছি, আমরা আর বিলম্ব করতে চাই না। আমরা সমস্ত শত্রুকে, তাদের বাধাকে উপেক্ষা করে আমরা নতুন দিশার দিকে এগিয়ে যেতে চাই। আমাদের বৈঠকি তোমায় মিলে উদ্যোগ এমনই লক্ষ্য পোষণ করে আসছে বিগত 4 বছর আগে থেকে। আমরা কোনো বাধাতেই থেমে থাকব না, আমরা কোনো পরাজয়কেই স্বীকার করব না, কোনো পরাজয়ে দমে থাকব না। পুরুলিয়া জেলার সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, সেই কলেজের শিক্ষা বিভাগে শুরু হওয়া 2021 সালের 28শে ফেব্রুয়ারি থেকে চলে আসা এই বৈঠকি তোমায় মিলে উদ্যোগ আজ আপনাদের প্রত্যেকের শুভকামনায়, প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আরো এক নতুন মাইল ফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। আমরা এই 28শে ফেব্রুয়ারি 2021 সালেই আমাদের এই পথ চলা শুরু করেছিলাম। আজকে সেই অতীতকে ফিরে তাকালে আমাদের গায়ে যেমন একটা কাঁটা দিয়ে ওঠে, যে সত্যিই করতে পেরেছি তো, নাকি এটা এখনো ঘুমোঘোরে স্বপ্ন দেখে চলেছি, নাকি এটা এখনো ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনা করে চলেছি এরকম একটা উদ্যোগের। সেটা কল্পনা নাকি বাস্তব, সেটা আপনারা প্রত্যেকেই তার সাক্ষী। আজকের এই অনুষ্ঠানে আমাদের 152তম পর্বে এই বৈঠকি তোমায় মিলে উদ্যোগের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর দেবপ্রম রাহা মহোদয়। উপস্থিত হয়েছেন বৈঠকি তোমায় মিলে উদ্যোগের এই সফরের আরো এক সঙ্গী, বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় মহাশয়। উপস্থিত হয়েছেন আজকের এই বৈঠকি তোমায় মিলে স্যার, কিছু উদ্যোগের শোনা যাচ্ছে না।
শোনা যাচ্ছে আমাকে? যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকের এই উদ্যোগের যিনি প্রধান অতিথি রূপে যে মানুষটাকে আমরা পেয়েছি, আপনারা সকলেই চেনেন, সকলেই জানেন, সকলেই ওনার গুণে মুগ্ধ। সম্মাননীয় কবি, লোকসংস্কৃতি গবেষক মাননীয় সুনীল মাহাতো মহোদয় উপস্থিত হয়েছেন। আজকের মুখ্য আলোচক, যিনি মাতৃভাষা মাতৃদুগ্ধ বিষয় নিয়ে আলোচনা করবেন, ডক্টর গফফর আনসারী মহোদয়। ওনাদের প্রত্যেককে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগ শ্রদ্ধা, সম্মান এবং স্বাগত জানাচ্ছে। এছাড়াও উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বা আমাদের বিভিন্ন ভারতবর্ষের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা অংশগ্রহণ করেছেন বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে, তাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আমি আর বিলম্ব না করে ডক্টর দেবপম রাহা মহোদয়কে অনুরোধ করব ওনার স্বাগত সম্ভাষণের জন্য। স্যার। নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আজকে একটা ঐতিহাসিক দিন। আজকে আমাদের এই বৈঠকি তোমায় আমায় মিলে এই উদ্যোগের আজকে ৪ বছর পূর্ণ হয়েছে। আজকে ২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারি এই যাত্রা শুরু হয়েছিল। প্রথমে এই যাত্রা শুরু হয়েছিল শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্টের সেই লকডাউনের সময়ে এডুকেশন ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের কিছু মেটেরিয়াল সাহায্য করার জন্য, পড়াশোনার ব্যাপারে সাহায্য করার জন্য। আজকে এতগুলো পর্ব জুড়ে সেটা খালি এডুকেশন ডিপার্টমেন্টের আর বিষয় হয়ে নেই। যদিও শিক্ষাই এখনো এইখানকার মূল উপজীব্য বিষয়, তা সত্ত্বেও বিভিন্ন বিষয়ের বিভিন্ন বিশেষজ্ঞরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারত জুড়ে, এমনকি ভারতের বাইরের প্রতিবেশী দেশের বাংলাদেশের বহু অধ্যাপক, উপাচার্য, গবেষক তারা এখানে বলেছেন। আজকে ৪ বছর যখন সত্যি শুরু হয়েছিল, যখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল, তখন আমার মনে হয়েছিল, আমি আমাদের বলে উজ্জ্বলকে এর মধ্যে ঢুকিয়ে নেব না। কারণ উজ্জ্বলের আ আশা সবসময় বেশি ছিল, আমার ছিল না। আমার মনে হয়েছিল যে ঠিক আছে, ১০-১২ এপিসোড জুড়ে হচ্ছে তো হোক না, ভালোই তো। এবং এটা যদি মোটামুটি ১২ বা ১৫ বা ২০ এপিসোড পরে শেষ হয়ে যেত, তাহলেও আমার মনে হতো যে বাহ! ভালোই তো হলো। কিন্তু ব্যাপারটা সেই জায়গায় নেই। প্রতি সপ্তাহে প্রতি আ সেই সময় দুপুরে হতো। আ রবিবার ৩ টের সময় হতো। প্রত্যেক রবিবার ৩ টের সময় এই অনুষ্ঠানটি হতো। কিন্তু আ তারপরে আমরা আস্তে এটাকে ২ টি কলেজের মধ্যে, ১ম এ খালি আমাদের কলেজে ছিল। তারপরে কোচবিহারের সারথিবালা মহাবিদ্যালয়ের সঙ্গে এটি বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে যৌথ উদ্যোগে এটি এখনো হয়ে চলেছে। আজ ৪ বছর পূর্ণ হলো এবং আ কাজেই আমি আর ভবিষ্যৎ নিয়ে আমার আ কোনো মন্তব্য বা আ বক্তব্য নেই। এটা ৪০ বছরও চলতে পারে, ৪০০ বছরও চলতে পারে। আর এর ভবিষ্যৎ নিয়ে আমি কোনো কিছু গেস করব না। আজকে আমরা যে দুজনকে আমাদের মধ্যে পেয়েছি, তাদের মধ্যে আ যিনি অতিথি, তিনি হলেন আ শ্রী সুনীল মাহাতো, আমাদের সবাইকারই অতি পরিচিত, অতি শ্রদ্ধার পাত্র কবি এবং লোক সংস্কৃতি গবেষক। তাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তাকে আমরা আচ্ছা, এবং যিনি আজকে শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই বিষয়ে বলবেন, তিনি হচ্ছেন গফফর আনসারী মহাশয়, ডক্টর গফফর আনসারী মহাশয়। তাদের দুজনকেই আমি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের কলেজের সৌভাগ্য হয়েছিল যে এদের দুজনকেই
সশরীরে আমরা আমাদের কলেজে এর আগে আনতে পেরেছি এবং তাদের কথা শোনার সুযোগ আমাদের হয়েছিল। আজকে এই অনলাইন প্ল্যাটফর্মের সুযোগে আমরা আরো আমাদের কলেজের বাইরের আরো বহু লোককে এই তাদের কথা শোনার সুযোগ করে দিতে পারছি। আমি তাদের এই দুজনকে সহ আরো যারা এখানে উপস্থিত হয়েছেন সমস্ত আ অধ্যাপক, অধ্যাপিকা এবং যারা শিক্ষানুরাগী ব্যক্তি এবং ছাত্রছাত্রী তাদের সবাইকে আমাদের এই ৪ বছর পূর্তি উৎসব উপলক্ষে আমি স্বাগত জানাচ্ছি এবং আ আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় অধ্যক্ষ মহাশয়কে। এরকম স্বাগত ভাষণ অবশ্যই প্রেরণাদায়ী এবং উনি একটা দিশা নির্দেশ করেই দিলেন যে আগামী ৪০ বছর বা ৪০০ বছরের দায়ভার এই বৈঠকি উদ্যোগের থাকলো এবং সেটা প্রতীকী মাত্র, প্রতীকী অবশ্যই। উনি আসলে অনন্ত সম্ভাবনার কথা বলে গেলেন, উনি অনন্ত পথ পাড়ি দেওয়ার কথা বলে গেলেন। আমরাও প্রত্যেকেই চাই, বৈঠকি উদ্যোগ চাই, এই পথ যেন শেষ না হয়। আমি অনুরোধ করব বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় মহোদয়কে ওনার অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হোক। সবাইকে শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। উপস্থিত রয়েছেন এখানে সীতারাম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি শ্রী সুনীল মাহাতো, শ্রদ্ধেয় সুনীল মাহাতো, বিশিষ্ট কবি ও লোকসংস্কৃতি গবেষক। আজকের আলোচক, মুখ্য আলোচক ডক্টর গাফফার আনসারী এবং এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় শতাধিক শ্রোতা, যারা প্রকৃতপক্ষে যাদের অনুপ্রেরণায় বা যাদের সহযোগিতায় যারা আছে বলে বৈঠকটি চলছে, প্রত্যেককে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আমি আজকের যে বিষয়টি আমার খুব ভালো লেগেছে, আমি উজ্জ্বলের সঙ্গে কথা বলেছিলাম যে এই আজকের আলোচনাটা আমি শুনবো। আমি যেহেতু আজকের বিষয়টি হচ্ছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই আমি আমাদের রাজ্যের উত্তর প্রান্তে একেবারে এখানকার মাটির ভাষায় আমি দু একটি কথা বলবো। মুই সবাকে শুভাংশা জানাং যে এমন একটা অনুষ্ঠানত মুই সবার সাথে দু একটা কথা কর পাওয়ার দেখছম। সবাকে দণ্ডবত, শুভাংশা। আজকের আলোচনাটা ভাল হোক, সাফল্য কামনা করিয়া মুই মোর দুই একটা কথা এলে শেষ করনু। দণ্ডবত। দণ্ডবত স্যারকেও, ডাঙ্গরিয়া নরেন্দ্রনাথ রায় মহাশয়কে। আমিও একটু আধটু উত্তরবঙ্গে থাকতে থাকতে একটু আধটু সেখানকার ভাষাগুলো সাথে পরিচিত হচ্ছি, সেখানকার বিশেষ যে বিশেষ শব্দবন্ধ আছে সেগুলোর সাথে পরিচিত হচ্ছি। আমিও সেটার চেষ্টা করলাম মাত্র। যাই হোক, এরপরেই আমরা আর বিলম্ব করছি না। আমি সকলকে সূচনা দিতে চাইছি একটা বিষয়ে। বৈঠকির কাছে এটাও একটা অন্যতম ঐতিহাসিক মুহূর্ত। বৈঠকির চতুর্থ বর্ষ পূর্তি এ তো মানে একটা খুব সামান্য ব্যাপার, কিন্তু এই বৈঠকির এই উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ যার সম্পর্কে যতই বলি ততই কম বলা হবে, যিনি নিজেই একটা
উপন্যাস। তার জীবনেও এরকম নানান চড়াই উতরাই গেছে, চড়াই উতরাই পেরিয়ে উনিও, আমি একটু আগেই বলছিলাম যে আমাদের এই ডিজিটাল আক্রমণের হাত থেকে নিজেকে থামিয়ে রাখবো না, নিজেকে আটকে রাখবো না, ঠিক একই রকম ভাবে এমনই একজন অনুপ্রেরণা আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রধান অতিথি রূপে, যিনি নিজেও থেমে থাকেননি, শত বাধাকে উপেক্ষা করে আজ নিজে স্বমহিমায় সগৌরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, নিজেকে বিলিয়ে দিতে পেরেছেন সকলের মুখে মুখে, সকলের মননে, সকলের হৃদয়ে। মাননীয় সুনীল মাহাতোর কথা বলছি আমি। আজ থেকে 50 বছর পূর্বে একখানা গান উনি রচনা করেছিলেন, যে গান পরবর্তীকালে বর্তমানেও আবাল বৃদ্ধ বনিতা যাদের প্রত্যেকের মুখে মুখে ঘোরে, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো বসন্ত উৎসব এই গানটিকে ছাড়া যেন অসম্পূর্ণ। আপনারা প্রত্যেকেই আশা করি বুঝেই গেছেন আমি কোন গানটার কথা বলছি। হ্যাঁ, সেই গানটার কথাই বলছি, যার স্রষ্টা আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুনীল মাহাতোর লেখা, কথায় ও সুরে সেই পিঁদারে পলাশের বন, পালাবো পালাবো মন, এই গানটিরও এই 2025 সালেই তার 50 বছর পূর্তি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এটাও আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম, এবং আমরা এমনই এক বর্ষে, যেখানে বৈঠকির চতুর্থ বর্ষপূর্তি ঠিক অন্যভাবেই কাকতালীয় ভাবে, অন্যদিকে আবার সেই পিঁদারে পলাশের বন গানটিরও 50 বছর পূর্তি। আমি আহ্বান জানাবো সেই মানুষটাকেই, যিনি পুরুলিয়া জেলার, আমরা মূলত যে জেলাকে রুখা সুখা ভুখা মাটির দেশ বলে জানি, সেই পুরুলিয়া জেলার পাড়া ব্লকের অন্তর্গত নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের কালুহার গ্রামের বাসিন্দা, যিনি সেই কালুহার গ্রামেই জন্মেছিলেন স্বর্গীয় কালীপদ মাহাতো এবং সুভদ্রা মাহাতোর কোল আলো করে। বর্তমান আবাস যদিও বা পুরুলিয়া শহরের হুচুক পাড়াতে। মালথোড় হাই স্কুল, নডিহা হাই স্কুল, পুরুলিয়ার জেকে কলেজ, কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে এলএলবি এবং রাঁচি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ও ক্ষেত্রীয় ভাষা বিভাগ থেকে কুড়মালি ভাষায় এমএ পাশ করার পরে কলকাতা, জামশেদপুর, ঝাড়গ্রাম, রাঁচি, পুরুলিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় দীর্ঘদিন যাবৎ গল্প, কবিতা, প্রবন্ধ, সংবাদ ইত্যাদি লিখে এসেছেন। অতিথি, সারহুল, পুরুলিয়া এক্সপ্রেস, আনার বানার ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেছেন। করমতীর্থ পাক্ষিক পত্রিকা দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন এবং জঙ্গলমহল নিউজ টিভি চ্যানেলের ধামসা মাদল নামক একটি জনপ্রিয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন। বহু উল্লেখযোগ্য প্রবন্ধ পাঠ করেছেন বিভিন্ন আলোচনা সভায়, বিভিন্ন সেমিনারে। বহু গ্রন্থে তার গবেষণামূলক রচনা স্থান পেয়েছে। তার রচিত অসংখ্য নাটক জনপ্রিয়তা অর্জন করেছে, তার রচিত অসংখ্য গান ও ঝুমুর অনেক বাংলা সিনেমাতেও স্থান পেয়েছে। বহু ঝুমুর গান পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এক বিস্তীর্ণ এলাকায় জনপ্রিয়। তার রচিত করম কাথা, যেটা কুড়মালি কাব্যগ্রন্থ, সাতুল কুড়মালি গল্প সংকলন, কবিতা, গল্প রাঁচি শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়, কলহন বিশ্ববিদ্যালয়, হাজারিবাগ বিশ্ববিদ্যালয়ের
স্নাতক বা স্নাতকোত্তর স্তরের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে পুরুলিয়ার যে প্রিয় বিশ্ববিদ্যালয় সিধু কানু বিশ্ববিদ্যালয়, সেখানেও ওনার বিভিন্ন লিখিত বা রচিত কবিতা, গল্প এগুলো স্থান পেয়েছে। আমি সেই মানুষটিকেই আহ্বান জানাচ্ছি ওনার কাছ থেকে অতি সংক্ষেপে মাতৃভাষা বিষয়ক ২-৪ কথা শুনে আমরা আমাদের পরবর্তী যে মূল আলোচনা, সেই মূল আলোচনার দিকে এগিয়ে যাব। মাননীয় সুনীল মাহাতো মহাশয়কে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে তার উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। স্যার। সবাইকে জোহার। জোহার স্যার। নমস্কার। আমাকে আজকে আপনাদের এই যে বৈঠকির মানে ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে আপনাদের সঙ্গী করেছেন এই উত্তর ও দক্ষিণের মানে মিলন মেলা আর কি, যেটাকে বলা যায় মিলন সমারোহ। উত্তরের যেরকম বানেশ্বর, আমাদের উত্তরবঙ্গের যে বানেশ্বর মহাবিদ্যালয় আছে আমাদের, তেমনি এখানে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ আছে। এবং আপনারা যে দীর্ঘদিন ধরে এরকম একটা বৈঠকি চালিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদেরকে কি বলবো বলে মানে বোঝাতে পারছি না। এত সুন্দর একটা জিনিস আপনারা চালিয়ে আসছেন। এবং আজকে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম যে আলোচনা সূত্রপাত করেছেন, যেটা আলোচনাটা রেখেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই মানে এই সময়টাতে আর কি, যে সময়টাতে মাতৃভাষা নিয়ে এবং মাতৃভাষার পুনরুদ্ধার বিষয়ে আমরা দীর্ঘদিন একটা কাজ করছি এবং সেটা করতে গিয়ে আমরা একটা জায়গায় আজকে পৌঁছে গেছি আর কি। এই মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই ব্যাপারটা সবাই বলেছেন এবং আমরা জানিও সেটা। মাতৃভাষা ছাড়া আমরা কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে গিয়ে অনেক মানে আমাদের অসুবিধা হয়। যেমন ধরুন আমি যদি মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় যখনই আমি পড়াশোনা করতে যাব, আমি কিছু জ্ঞান অর্জন করতে যাব, তখন প্রথমেই আমি যে বাধাটার সম্মুখীন হব সেটা হলো সেই ভাষাটা আমাকে শিখতে হবে। সেটা যেটা আমি মানে ছোটবেলা থেকে মায়ের কোল থেকে যে ভাষাটা আমরা শিখে আসছি, তার বাইরে অন্য একটা ভাষাতে যখন আমি কিছু লেখাপড়া করতে যাব, তখন আমি প্রথমেই আমাকে সেই ভাষাটা শিখতে হবে। এবং শিখতে গিয়ে পরিপূর্ণভাবে যদি আমি সেই ভাষাটা শিখতে না পারি, তাহলে সেই ভাষায় লিখিত যে সমস্ত মানে মেটেরিয়াল আছে, যে সমস্ত আমাদের বিষয় সমূহ আছে, সেই জায়গাতে আমি পৌঁছাতে গেলে আমার অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। আগে আমাকে ভাষাটা শিখতে হবে, তারপরে আমি সে তার গভীরে যেতে পারবো। কিন্তু আমি যদি মাতৃভাষার মাধ্যমে আমি শিখতে পারি, তাহলে আমি খুব সহজেই যে কোনো বিষয়ের গভীরে যেতে পারবো। সেই জন্য মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এটা যথার্থ কথা। এবং সেই কথাটা উপলব্ধি করতে গিয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত আছি। আজকে আপনারা আমার কথা বলতে গিয়ে কিছু কিছু কথা বললেন আর কি, অনেক কথাই বলে ফেললেন। সেটা হলো যে আমি যা যা করেছি আর কি। হ্যাঁ, তো সেখানে প্রথমত এই যে একটা গানের উল্লেখ করলেন আর কি, 50 বছর পূর্তি হলো এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেটা পালিত হয়েছে আর কি। এই ইতিমধ্যে হয়েছে আর কি। তো সেখানে এই যে মাতৃভাষা আমি প্রথমত বাংলা ভাষায় লিখেছি, বাংলা ভাষায় প্রচুর লিখেছি। এই যে আমি হাতে খড়ি হয়েছে আমার সত্যজিৎ রায়ের সন্দেশ পত্রিকা থেকে। সেখানে ছোটবেলা থেকেই মানে ওই আমার যখন 19-20 বয়স, মানে 74-75 সাল থেকে আমি ওখানে লিখেছি। এবং বলতে গেলে আমার লেখা জোখায়
মানে হাতে খড়িটা হয়েছে সত্যজিৎ রায়ের মাধ্যমে। আমি সন্দেশ পত্রিকায় লিখতাম, এবং সন্দেশ পত্রিকা তখন আমি পাঠিয়ে দিতাম বাই পোস্ট আর কি। ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি, বাই পোস্ট আমি লেখা পাঠাতাম ওনাকে। এবং আমি লেখা বলতে আমি গল্প লিখতাম। সেই গল্প ছোট বাচ্চাদের জন্য লিখতাম, এবং সেখানে সত্যজিৎ রায় সেই সন্দেশ পত্রিকায় সেই গল্পগুলো ছাপতেন এবং আমাকে তখনকার দিনে 20 টাকা করে মানি অর্ডার করে পাঠাতেন, এবং কপিও পাঠাতেন। সেই যে উৎসাহিত হলাম আমি, এবং বাংলা ভাষায় আমি পরবর্তীকালে কলকাতাতে প্রচুর লিখলাম। পরিবর্তন পত্রিকাতে প্রচুর লিখেছিলাম, সন্দেশ তেপান্ত শিশুতীর্থ তো ছিলই। তো এই যে বাংলা ভাষায় আমি লিখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা আপনারা সবাই জানেন যে আমরা পুরুলিয়াতে বাস করি, এবং পুরুলিয়ার ভাষা আমাদের গ্রামে গঞ্জে যে কুড়মালি ভাষা আমাদের আছে আর কি, সেটাতে আমরা ছোটবেলা থেকে কথাবার্তা বলি, এবং কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে সেই এক্সপ্রেশনটা যেটা আমরা করতে চাই, যে কোনো এই যে বাংলা ভাষাতেই যখন আমি লেখাজোখা করি, তখন এখানকার যে বিষয়গুলো সেটা আমি যখন মানে বলতে যাই বা এক্সপ্রেস করতে যাই, যখন আমি সেটাকে পরিবেশন করতে চাই, তখন দেখা যায় কি হলো, আমি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিং মানে এগুলো আমরা খুঁজে পেতে অনেক অসুবিধা হয় আর কি। অনেক সময় হয় না। আমার পুরুলিয়ার ভাষায় যেটা আমি বলতে পারবো, সেটা বাংলা ভাষায় সহজে আমি বলতে পারছি না। এবং লেখাপড়া থেকে শুরু করে যাই করতে গেছি, সেখানে কি হলো যে আমার যে কথ্য ভাষা, সেখানটা মানে আমার মুখ থেকে সেটাই বেরিয়ে আসছে, এবং তখন আমার মনে হতো, এবং সেটা দেখে অনেকে শুনে অনেকে হাসতো আর কি, যে এটা কি সব ভাষা বলছে আর কি। তো আমার মনে হতো তখন যে না, আমাদের এটা তো ভাষা, আমাদের এই ভাষাতে তো আমরা নিজেদের প্রকাশ করতে পারি, কেন পারবো না? তাহলে কি এটা আমাদের এই ভাষাটার কি কোনো ভ্যালু নেই, কোনো দাম নাই? এই করতে গিয়ে আমি কুড়মালি ভাষার উপরে, আমাদের প্রচলিত কুড়মালি ভাষার উপরে অনুরক্ত হয়, এবং ধীরে ধীরে কিছু কিছু মেটেরিয়াল আমাদের সামনে আসতে থাকে। অনেক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় যারা কুড়মালি ভাষা নিয়ে কিছু কিছু কাজ করেন, এরকম মানুষের সঙ্গে পরিচয় হয়, এবং সেখানে আমার মনে হয় যে এই ভাষাটাকে আমরা এস্টাবলিশ করতে পারবো না, প্রতিষ্ঠিত করতে পারবো না। এই যে মাতৃভাষা, মাতৃদুগ্ধ সম, সেখানে আমার মাতৃভাষা দিয়ে আমরা কি নিজেকে মানে এক্সপ্রেস করতে পারবো না, বা আমি কি জ্ঞান আহরণ করতে পারবো না? এই ব্যাপারটা করতে করতে আমি ওই যে বললেন, আমি এখানে বিএসসি করলাম, তারপর কলকাতাতে এলএলবি করলাম, তারপরে আমি কিন্তু রাঁচিতে ট্রাইবাল এন্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস ডিপার্টমেন্ট ওখানে চালু হয়, এবং সেখানে আমি তখন হেড ছিলেন আমাদের ডক্টর রামদয়াল মুন্ডা। হ্যাঁ, উনি আমাকে, ওনার সঙ্গে পরিচয় হলো, এবং আমাকে বললেন যে পাইয়ে ये जो ट्राइबल एंड रीजनल लैंग्वेजेस डिपार्टमेंट यहाँ खुला हुआ है, इसमें हम लोग थोड़ा काम करेंगे। তো সেখানে সাঁওতালি, মুন্ডারি, ওরাও, হো, খাড়িয়া, নাগপুরি, খোর্থা, পাঁচপরগনিয়া, এইসব 9টা ভাষা ওখানে পড়ানো শুরু হয়, এবং আমি সেখানে ভর্তি হই, এবং সেখানে আমি পড়াশোনা করি। আর সেই সঙ্গে সঙ্গে আমরা ফেস করেছি যে ওখানে তখন সেরকম মানে লেখাপড়ার কোনো আমাদের প্রিন্টিং মেটেরিয়াল ছিল না, খুব কম ছিল আর কি। সেখানে আমরা এমনও হয়েছে যে আমরা নিজেরাই লিখেছি, আমি নিজেই লিখেছি, লিখছি, আমরা কোর্সের বই লিখছি, আমরা নিজেরা পড়াশোনা করছি আর কি। এবং আমরা এই কুড়মালি ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর মানে আমি নিজেও প্রচুর পরিশ্রম করেছি। ওই ট্রাইবাল এন্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস ডিপার্টমেন্টের থেকে তারপরে ঝাড়খণ্ডের আরো বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা শুরু হয়। তারপরে আমি অনেক চেষ্টা করি এখানে আমাদের সিধু কানু বিশ্ববিদ্যালয়ে
আমরা এটা চালু করতে পেরেছি। ঝাড়গ্রামেও আমরা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় এটা চালু করতে পেরেছি। এবং আমি নিজে ধরুন গল্প, কবিতা, উপন্যাস, নাটক সবকিছু এখানে কোরবানি ভাষাতে লিখি, পরীক্ষামূলক ভাবে লিখেছি। এবং আমার খুব ভালো লাগছে যে করম কথা বললেন আর কি, করম কথা কাব্যগ্রন্থ আমি লিখেছি। আমি রামায়ণ মহাভারত কোরবানি ভাষাতে লিখি। রামায়ণ মহাভারতের লেখাটা যদিও আমি পুরোটা এখনো শেষ করতে পারিনি, প্রায় মানে 4 ভাগে 3 ভাগ আমি লিখে ফেলেছি। রামায়ণেরও লিখেছি এবং মহাভারতেও লিখেছি। আর কিছুটা হলে দুটোই আমি মানে ওটা শেষ করতে পারবো। এবং সেটা লিখেছি শুধু এমনি গদ্যে লিখিনি। মানে যেমন কাশিরাম দাসের মহাভারত আছে বা আমাদের কৃত্তিবাস মশাইয়ের রামায়ণ আছে, সেই পয়ার ছন্দ, ত্রিপদী ছন্দ, এটা আমি মানে এতেই লিখেছি। সেটা সুর করে পড়া যাবে এবং এটা একটা ভালো কাজ। আমি রবীন্দ্রসঙ্গীতের কিছু কোরবানি অনুবাদ করেছি, 56টা গানের অনুবাদ করেছি, সেগুলো বেশ পপুলার হয়েছে। এবং আমি ঝুমুরের উপরে ধরুন কুরবানিতে প্রচুর ঝুমুর গান আমি লিখেছি, সেগুলো অনেক গান পপুলার হয়েছে, প্রচুর পপুলার হয়েছে। এবং আমার লেখা প্রচুর বই এই আমাদের শ্রীকর বিশ্ববিদ্যালয় বা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আমার উপন্যাস আছে ডহনডালি, খুব সেটা খুবই মানে জনপ্রিয় হয়েছে। সবগুলোই মোটামুটি জনপ্রিয় হয়েছে। এবং এই যে মানে নিজের মাতৃভাষার উপরে যে কন্ট্রিবিউশনটা আমি করতে পারছি, আমার সেটা খুব ভালো লাগছে। আমার এই ধরুন পড়াশোনা করেছি, কিন্তু পেশাগত দিক থেকে আমি মানে নিজে অতটা মানে করতে পারি না আর কি। পেশাগত দিক থেকে আমি খুবই দুর্বল, কারণ আমার চাকরি বাকরি করা হয়নি, LLB করে প্র্যাকটিস করা হয়নি। বা আমি ধরুন এই যে ফুলবাড়িতে পড়াশোনা করেছি, সেখানেও আমি একটা কলেজে পড়াতাম রাঁচিতে, তারপর সেটাও ছেড়ে দিয়েছি। এখনো যুক্ত আছি আমি এখানে সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হিসেবে আছি, বা ওখানেও বিভিন্ন বিষয়ে ঝুমুরের বিষয়ে বা ছৌ বিষয়ে আমাদের কুরবানি ভাষার বিষয়ে আমি এখানে মাঝে মাঝে গেস্ট হিসেবে পড়াই। আবার ওখানেও যাই আমি সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে। তো এই যে ব্যাপারটা আমি করতে পেরেছি এবং এখানে যে কন্ট্রিবিউশন আমি করতে পেরেছি, আমাদের এই কুরবানি ভাষাকে যে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছি, এটার জন্য আমার খুবই স্যাটিসফ্যাকশন আছে, মনের ভিতরে খুবই গর্ব হয় আর কি। যদিও আমি এই যে ঝুমুর গান এক সময় খুবই নিন্দিত ছিল। মানুষের ঝুমুর গান মানে শিক্ষিত লোকেরা গাইতে চাইতো না। শিক্ষিত লোকেরা বলতেন ঝুমুর গান ও আদিলসের গান, ও গাওয়া যাবে না, বাড়িতে গাওয়া যাবে না। এইরকম একটা মনোভাব ছিল মানুষের মধ্যে। শিক্ষিত মানুষেরা বলতেন যে না না, ঝুমুর গান গায়ে লেখাপড়া হবে না, খুব মানে বাজে গান, এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে আমি দেখলাম যে না, ঝুমুর গান তো অনেক ভালো সুর আছে, অনেক ভালো কাজ আছে ঝুমুরের উপরে। সেখানে আমরা নতুন করে ঝুমুর গান আমরা কেন পপুলার করতে পারবো না, কেন আমাদের ঝুমুর গান লোকে শুনবে। এবং ঝুমুর গানের উপরে আমি প্রচুর কম্পোজিশন করলাম পরীক্ষামূলক ভাবে। তো সেগুলো খুব মানে জনপ্রিয় হয়েছে এবং একটা ধারাকে, সঙ্গীতের একটা ধারাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। হ্যাঁ, তো এইভাবে আমরা কাজ করেছি। আজকে আপনাদের এই যে মানে অনুষ্ঠান, এতে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের সঙ্গে যোগদান করতে পেরেছি, সেই জন্য খুবই ভালো লাগছে আমাকে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার। অশেষ ধন্যবাদ, আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা মাননীয় সুনীল মাহাতো মহাশয়কে। উনি আমাদের কিন্তু হ্যাঁ আমি স্যার। একটু চাইবো যে
স্যার একবার মানে ক্যামেরাটা একবার অন করুন, ওনাকে আমরা দেখি। আমরা তো আচ্ছা দেখেছি, আচ্ছা যারা আচ্ছা দেখেননি তারা একবার দেখুন। এবং যদি ঐশ্বর্য ম্যাডাম যদি ইয়ে করে থাকেন, তাহলে ঐশ্বর্য ম্যাডাম একটু অন করে দিন ক্যামেরাটা। স্যার ক্যামেরাটা অন করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না, দেখছি স্যার ও একটু। আচ্ছা, ঠিক আছে। সাথে হ্যাঁ আমরা তো স্যারের দেখেছি, আমরা স্যারের আবার গলাতে দেখবো, যদি কিন্তু কিছু শোনা যেত, হ্যাঁ সাথে যদি স্যারের গলাতে কিছু শোনা যেত ভালো এই হতো। দেখো পপুলার ডিমান্ড। আসলে গলা আমার অত ভালো নাই, যার জন্য আমি গান খুব কম করি আর কি। এই সুর টুর বোঝাতে গিয়ে যতটুকু না করলেই না সেটাই করি। আর রিসেন্টলি তো আমার একটা ইনফেকশন হয়েছে, এই সর্দি কাশি, মানে আমি ভুগছি আর কি সেই বইমেলার থেকে। তো আপনারা যখন রিকোয়েস্ট করেছেন তখন আমি ওই যে গানটা খুবই জনপ্রিয় হয়েছে আর কি সেটাই বলছি। অনেক গানই জনপ্রিয় হয়েছে আমার, তবু এই গানটা আসলে এই যে 50 বছর বলছি না, 50 বছর আমার প্রায় যে সমস্ত গানগুলো পপুলার হয়েছে সবগুলোরই 50 বছর আমার সেই 74-75 সালেই আমি লিখেছি আর কি। তো এখনো লিখি, তবে সেই অনেক গান তখনকারই লেখা। আরো একটা গান খুব পপুলার হয়েছে, একটি নাচনি পোকা চাই ঘুরঘুর, খুব ভালো। ওটা মানে দেশ বিদেশে গাইছে, বাংলাদেশের খুব পপুলার হয়েছে। তো আমি ওই মিনারে পলাশের বোন গানটায় আমি একটু শোনাবার চেষ্টা করছি আপনাদেরকে। গলা ভালো না, তবু আপনাদের রিকোয়েস্টের জন্য আমি ওটা মানে শোনাচ্ছি। পিনারে পলাশের বন, পালাবো পালাবো মন, পিনারে পলাশের বন, পালাবো পালাবো মন, নিংটি ইঁদুরে ঢোল কাটে, নিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে, নিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে, আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করবো সাঙ্গা, আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করবো সাঙ্গা, দেখি কেমন খাটে কি নাই খাটে, ও খাটে হে বতরে পিরিতি ফুল ফুটে, নিংটি ইঁদুরে ঢোল কাটে, বতরে পিরিতি ফুল ফুটে, আমার বন্ধু রাতি কানা বাড়ির পথে আনা গোনা, আমার বন্ধু রাতি কানা বাড়ির পথে আনা গোনা, ভিনসারে উঠে ঢোল, ভিনসারে উঠে ধান কুটে, ও কুটে হে বতরে পিরিতি ফুল ফুটে, নিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে, সুনীলের বটে ঝুড়া দেখিস ভৈরব খুড়া, সুনীলের বটে জুড়া দেখিস ভৈরব খুড়া, কৃষ্ণাব ধুলা পরের ভাতে, কৃষ্ণাব ধুলা পরের ভাতে, বতরে পিরিতি ফুল ফুটে, নিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে বতরে পিরিতি ফুল ফুটে, পিঁদারে পলাশের বন, পালাবো পালাবো মন, নিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে
বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে। নমস্কার। অশেষ অশেষ ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। স্বয়ং স্রষ্টার মুখ থেকে সেই গানটা শোনার একটা আলাদাই আবেগ, আলাদাই একটা তার গুরুত্ব হ্যাঁ, আছে। যেটা বলার আর কি সেটা হলো যে এই যে ম্যাটারটা, এই মাতৃভাষার গান, হ্যাঁ, এটার মধ্যে মাতৃভাষার যে কোনো সৃষ্টি আর, এবং তার মধ্যে একটা এই যে নিজের মানে যে এক্সপিরিয়েন্স, হ্যালো হ্যালো হ্যাঁ, আবেগ যেটা মানে পাওয়া যায় সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। যতটা মানে ফ্লুয়েন্সি আসে আর কি, যেটা মানে যেটাকে আবার কেটে যাচ্ছে। দুগ্ধ সম, ওইটা মানে যথার্থ কথা। তো এরপর আপনারা আলোচনাটা করুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। একটু সময় নিয়ে নিলাম আপনি। না 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 না, ঠিক আছে। আমরা বরং দুঃখিত যে আপনাকে আরো অনেক বেশি সময় মানে দিতে পারলাম না, কারণ আমরা প্রত্যেকে অবশ্যই সমৃদ্ধ হতাম আপনাকে যত বেশিক্ষণ ধরে শোনার সুযোগ পেতাম তত, কিন্তু এই মাঝখানে যে একটা আমাদের যান্ত্রিক ত্রুটি বা গোলযোগ তৈরি হলো। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? आज मैं मर गया। হুম? আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝে মাঝে কেটে যাচ্ছিল, হ্যাঁ এখন শোনা গেল। ও, ঠিক আছে। ধন্যবাদ স্যার, যাচ্ছে। ধন্যবাদ স্যার। আসলে শুরুটা একটু গন্ডগোল হয়ে যাওয়াতে পুরো ব্যাপারটাই যেন গন্ডগোলেই চলছে। যাই হোক, অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় সুনীল মাহাতো মহাশয়কে। আমাদের পরম সৌভাগ্য উনি আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করলেন। কাটা কাটা আসছে। আমি আহ্বান জানাবো উজ্জ্বল, একটাও কথা শোনা যাচ্ছে না। উজ্জ্বল, কোথায় আছো? কেটে কেটে যাচ্ছে। উজ্জ্বল, তুমি একটু সরে যাও, যেখানে আছো সেখান থেকে একটু সরে যাও, তাহলে হয়তো এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, কোনো ইকো হচ্ছে কি? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আমি আহ্বান জানাবো মাননীয়া ঐশ্বর্যা মাহাতো মহাশয়াকে। উনি সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজেরই ভূগোল বিভাগের শিক্ষিকা এবং এতক্ষণ ধরে যিনি প্রধান অতিথির ভূমিকায় অবতীর্ণ ছিলেন বা এখনো আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সুনীল মাহাতোর কন্যা মাননীয়া ঐশ্বর্যা মাহাতো মহাশয়া। ওনাকে আমি অনুরোধ করব ওনার উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য। আসলে আমি একটু তালগোল পাকিয়ে ফেলেছিলাম। উদ্বোধনী সঙ্গীতটা যদিও আগে হওয়ার কথা ছিল, কিন্তু এই শুরু থেকে যে যান্ত্রিক ত্রুটি চলছে যার ফলে উদ্বোধনী সঙ্গীতটা পিছিয়ে গেল। যাই হোক, আমি ম্যাডামকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য, এবং তারপরে আমাদের মূল আলোচনা শুরু হবে। সবাইকে নমস্কার। আমি বাবারই লেখা অনুবাদ করা একটি রবীন্দ্রসঙ্গীত, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই গানটি কুড়মালি অনুবাদ, সেটাই আমি আপনাদের কাছে গাইবো।
থাকার চেষ্টা করব। তো আজকে এই চতুর্থ বর্ষ পূর্তিতে সবাইকে অনেক ধন্যবাদ। এরকম একটা সুন্দর মুহূর্ত আমরা পেয়েছি। আরো অনেক কিছুই আমাদের মধ্যে আছে, ঝুমুর থেকে শুরু করে সেগুলোও আমরা পরবর্তীকালে এবং মাঝে মধ্যে বৈঠকিতে শোনা যায় আর কি, মাঝে মধ্যে দেখি। তো সত্যিকারের এই বৈঠকি একটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। শিক্ষামূলক, সংস্কৃতিমূলক, ভাষা, সাহিত্য থেকে শুরু করে সমস্ত কিছুই যেন একে একটা আলাদা রূপ প্রদান করেছে। তো আমি বেশি কথা না বলে আমি গানটা শুরু করছি। আমার গলাটা ঠিক শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, অনায় তোর হাকুয়ারি কেউ না হলে অনায় চালে রে, অনায় তোর হাকুয়ারি কেউ না হলে অনায় চালে রে, অনাই চালে মনাই চালে, অনাই চালে মনাই চালে রে, অনাই চালে মনাই চালে, অনাই চালে মনাই চালে রে, অনাই তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে, অনাই তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে। যদি কেউ রাগি কারো ওরে আভাগিয়া রাগি কারো, যদি মোর ঘুরাই কে সবে রাত সবু ডরা, যদি মোর ঘুরাই কে সবে রাত সবু ডরা, হেলে পরাণ খলি মুখারি তোর মনে কথা আকুর ফলে রে, মুখারি তোর মনে কথা আগুর ফলে রে, অনাই তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে, অনাই তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে। যদি সবু ঘুরি যায় আভাগিয়া সবু ঘুরি যায়, যদি গুজুর দহর গুলে খালি কেউ ভালি পায়, যদি গুজুর দহর গুলে খালি কেউ ভালি পায়, হেলে দহর পাশা রঙত গাগল গড়ে করে, সে অনাই চালে রে, অনাই তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে, তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে। যদি আলাদি জলে অহরে অভাগিয়া আলাদি জলে, যদি আলাদি জলে অহরে অভাগিয়া আলাদি জলে, যদি ঝেড় বাদরে আলাদি উড়তা দেশে ঘরে, যদি ঝেড় বাদরে আলাদি উড়তা দেশে ঘরে, হলে ছকিয়া তোর পান্তা ধরায় অনাই চালে রে, ছকিয়া তোর পান্তা ধরায় অনাই জলে রে, অনাই তোর হাকুয়ারি না হেলে অনাই চালে রে, অনাই তোর হাকুয়ারি না
না বলে আমায় চলে আমায় চলে মনাই চলে আমায় চলে রে আমায় চলে মনাই চলে আমায় চলে আমায় তোরা হাতুয়ারি হেলে আমায় চলে রে আমায় তোরা হাতুয়ারি হেলে আমায় চলে জানি না কেমন লাগলো গানটা। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো হয়েছে বলছেন। অশেষ ধন্যবাদ সূর্যা ম্যাডামকে মাতৃভাষায় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে খুব সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য ম্যাডামকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা একটা দীর্ঘ সময় অতিক্রান্ত করে ফেলেছি, তার মধ্যে বেশিরভাগটাই ছিল আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য। সেই যান্ত্রিক ত্রুটি এখনো আমার মানে পিছা ছাড়ছে না। আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সঞ্চালনা করছি আজকে। মানে নেটওয়ার্ক কোথায় কখনো কেটে যাচ্ছে, কখনো থাকছে। যাই হোক, আমি অধীর অপেক্ষায় প্রত্যেকেই অপেক্ষারত আছেন আজকের মূল আলোচনা শোনার জন্য। আজকের যে আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। শুধু বিশ্বকবি নয়, এরকম আরো অসংখ্য মনীষীরা, অসংখ্য শিক্ষা কমিশন রয়েছে দেশে বিদেশে, যারা প্রত্যেকেই মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সাথেই তুলনা করেছেন। আবারও অনেকেই বলেছেন যে যে ভাষা আমাদের চিন্তা করতে শেখায়, যে ভাষা ছাড়া আমাদের মস্তিষ্ক চিন্তা শূন্য হয়ে পড়ে, সেটাই মাতৃভাষা। তো এই মাতৃভাষা বিষয়ক একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা শুনবো শিক্ষামূলক প্রেক্ষাপটে। আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়া জেলারই সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আরশা কলেজ, তার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তথা বিভাগীয় প্রধান ডক্টর গাফফার আনসারী মহাশয়। উনি আমাদের আজকের এই আলোচ্য বিষয়ের মুখ্য আলোচক, যার সম্পর্কে দু চার কথা না বললেই নয়। আমি থেমে থাকতেও পারবো না ওনার সম্পর্কে দু চার কথা না বলে। আজকে এই বৈঠকিতে আমি একটু ইনফর্মাল বিহেভিয়ারই করছি। আমি এর আগে কখনো ইনফর্মাল বিহেভিয়ার বৈঠকিতে দেখাইনি। আজকের মুখ্য আলোচক আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, এখনো যার সাথে প্রতিনিয়ত আমার কথা হয়, প্রতিনিয়ত জেলার এগিয়ে যাওয়া, আমাদের বিভিন্ন চড়াই উতরাইয়ের গল্প, বর্তমান প্রজন্মের প্রতি দিশা দেখানোর গল্প, নানান আলাপ আলোচনা হতে থাকে, সেটা মুঠোফোনেই হোক বা সাক্ষাতে হোক। এখনো তার কক্ষে, তার যে আবাস, সেখানে আমার জন্য একটা কক্ষ সংরক্ষিত আছে। আমি গেলে সেই কক্ষে একটু দেহ রাখি। যাই হোক, রুখা সুখা জনম দুঃখী পুরুলিয়ার শিখর ভূঁইয়ের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম মাকড়কা থেকে উঠে আসা ভয়ঙ্কর কষ্টের এবং
আমি একটু আটকে যাচ্ছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শেষমেশ মোবাইল ভরসাটুকু এতটাই টেকনিক্যাল ডিস্টার্বের মধ্যে পড়ে গেছে, আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছেই। আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, স্পষ্টভাবে যাচ্ছে। রুখা সুখা জনমদুখী পুরুলিয়ার শিখর ভূঁইয়ের অন্তর্গত মাকড়কা নামে একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা খাড়া পাহাড়ে ওঠার মতোই ভয়ঙ্কর কষ্টের। কিন্তু যখন কেউ অদম্য জেদ আর হার না মানা পরিশ্রম করে খাড়া পাহাড়ের শৃঙ্গে উঠে নিজের বিজয় কেতন উড়িয়ে দেয়, তখন আমাদের প্রত্যেকের কাছেই তা বিস্ময়কর ভাবেই প্রেরণা যোগায়। এমনই একটি চরিত্রের নাম গাফফার। নিত্যদিনের অভাবকে উপেক্ষা করে বাপ মায়ের মুখে একটু হাসি ফোটানোর অদম্য জেদকে সঙ্গী করে এবং লেখাপড়াটাকে হাতিয়ার করে লড়াইটা শুরু হয়েছিল সেই বিংশ শতাব্দীর অন্তিম লগ্ন থেকে। তখনও শহুরে আধুনিকতার নিয়ন আলোকরশ্মি গ্রামে এসে পৌঁছাইনি। হাতে হাতে তখনও গুলি ডান্ডা মার্বেল বা টায়ার, এগুলো নিয়ে তখনও আমাদের সময়কার সেই বাচ্চারা রাস্তায় রাস্তায় মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করত। দরডি এইচজিকে বিদ্যাপীঠের সেই টালি খোলার ক্লাস ঘরগুলি থেকেই স্বপ্নের জাল বোনা শুরু। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বংশ তথা গ্রামের মুখ উজ্জ্বল করে পারি পুরুলিয়া শহরে। সামনে নতুন এক চ্যালেঞ্জ, নানাবিধ চ্যালেঞ্জ। এক শহুরে বাতাস গায়ে মেখেও লক্ষ্যের প্রতি অবিচল থাকা। 2, হাজার হাজার উঠতি মুখেদের মাঝে নিজের মুখটিকে সকলের কাছে এগিয়ে দেওয়া। বিরাট বিপ্লব হয়তো আসেনি সেদিন, যেদিন স্নাতকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করবেন। তবে বিপ্লবের সেই বীজ যে বপন করা হয়ে গিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সেই বীজটাই অঙ্কুরিত হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। স্নাতকোত্তরে স্বর্ণপদক প্রাপ্তি যেন তারই এক ঝলক। অভাব অনটনে লাঞ্ছনা বঞ্চনায় আরো কয়েকটা বছর কেটেই গেছে। তবে মাঝে চাতকের মুখে এক পশলা বৃষ্টি হয়ে স্বল্প সময়ের অতিথি অধ্যাপনা, বিকল্প শিক্ষকতার স্বাদ ক্ষণিকের তৃষ্ণা নিবারণ করেছে বৈকি। অবশেষে সেই লড়াইয়ের একটার পর একটা সফলতা আসতে শুরু করে 2017 থেকে। প্রথমে এসএসসি থেকে পুরুলিয়ার এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান, তবে তা বেশি দিন অবশ্য করতে হয়নি। 2020-তে আবার সহকারী অধ্যাপক হিসেবে পুরুলিয়ার আরশা কলেজে যোগদান। সেই কুড়ে ঘরে আধপেটা খেয়ে লেখাপড়ায় রাত্রি যাপন করতে করতে হেরিকেনের যে নিয়ন আলোয় যে স্বপ্নটা চোখের সামনে ভেসে বেড়াতো, এ যেন তারই পূর্ণতা প্রাপ্তি। এই কুঁড়ে ঘরের আধপেটা খাওয়া হেরিকেনের আলোয় দেখা স্বপ্নটা যিনি বুনেছিলেন, তিনি আজকের আলোচক গাফফার আনসারী, আমার বন্ধু গফু। আমি তাকে মাতৃভাষা মাতৃদুগ্ধ একটি শিক্ষামূলক প্রেক্ষাপট এই শীর্ষক আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। বন্ধুবর উজ্জ্বল মাহাতো তার আত্মবিশ্বাসের উপর ভর করে এতটা পথ পাড়ি দিয়েছে। আর আমার সম্পর্কে যা বলেছে
হয়তো একটু বেশিই বলেছে। আমরা যে অবস্থান থেকে উঠে এসেছি, অর্থাৎ আমাদের এই উত্তরণ, সে ইতিহাস অবশ্য গোপন থাকাই ভালো। কিন্তু বৈঠকেই তোমায় আমায় মিলে গুটি গুটি পায়ে সেই লকডাউন থেকে চলা শুরু করেছিল। আজ ৪ বছর পূর্ণ করেছে। ১.৫ শতাধিক মূল্যবান বক্তব্য, সম্মাননীয় ও শ্রদ্ধেয় গুণীজনেরা, অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে শিক্ষাবিদ, লোক সংস্কৃতিবিদ, গবেষক এখানে তাদের মূল্যবান আলোচনা করেছেন, সমৃদ্ধ করেছেন। এইরকম একটি প্ল্যাটফর্মে কিছু বলতে পারার সুযোগ পেলে ভালো তো লাগেই, এবং তার সঞ্চালক যদি বন্ধুবর হয় তাহলে তার মাত্রা তো আলাদা অবশ্যই। বন্ধু উজ্জ্বল বর্তমানে কোচবিহারের বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ে কর্মরত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। উপস্থিত আছেন ওই বিদ্যালয়ের, ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় মহাশয়। উপস্থিত আছেন উজ্জ্বলের পূর্বতন কলেজের অধ্যক্ষ, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর দেবপম রাহা মহাশয়। আর প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, শ্রদ্ধেয় সুনীল মাহাতো মহাশয়। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা এতক্ষণে তার সম্পর্কে নিশ্চয়ই জেনে গিয়েছেন। তার বিখ্যাত এবং অত্যন্ত রকমের জনপ্রিয় পিনাড়ে পলাশের বন বহু বহু মানুষের মন কেড়ে নিয়েছে। তাই আর নতুন করে কিছু না বলে আমি সরাসরি আমার আলোচনায় চলে আসতে চাইছি। সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে আমি আমার বলার যে মূল ভর কেন্দ্র সেই জায়গায় আসছি। নমস্কার, জোহার, আদাব, দণ্ডবত। কথা শোনা যাচ্ছে? সব ঠিকঠাক? হ্যাঁ স্যার। আমার বলার মূল যে শীর্ষবিন্দু, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, একটি শিক্ষামূলক প্রেক্ষাপট। কিন্তু মাতৃভাষার পরিচয় দেওয়ার আগে, যেহেতু আমারও মাতৃভাষা বাংলা, খুব আরো স্পষ্ট করে যদি বলি তাহলে বলতে হয় যে ভাষা বিচারে আমি ঝাড়খণ্ডী উপভাষার মানুষ, মানভূইমা ভাষার মানুষ। তাই আলোচনার শুরুতেই আমি মানভূইমা ভাষায় এটি কবিতা পাঠ করে আমার আলোচনার গভীরে প্রবেশ করব। সুমন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা বলবো। ১ মিনিটের জন্য আমি এটা ভিডিওটা অফ করছি। হামদের ভাষা হামদের গৌরব কবিতাটির নাম। সুমনদা আমার পরিচিত, পুরুলিয়ারই মানুষ। কবিতা চর্চার পাশাপাশি তিনি যাত্রাপালা রচনা করেন, নির্দেশও করেন। অত্যন্ত গুণী মানুষ। হামদের ভাষা হামদের গৌরব, সুমন বন্দ্যোপাধ্যায়। ভাষা কি আর শিখা যায় লেখাপড়া কইরে? ওটা তো বেতের জবান, যার মুহে যেমন সরে। আমরা মান ভুইমা বুঠি আজ্ঞা, এই ভাষাটই ফুটে আছে ডি ডহরে। হ্যাঁ বলতে পারি, হ্যাঁ বলতে নাই পারি, বুক চিতায় বলি মেনতে এটাও তো বাংলা ভাষায় বটে ন। মাকে বলি মাই, না কে বলি নাই, স্বাদ লয় আজ্ঞা, সুয়াদ আছে আমাদের ভাষাটায়। বাপ দাদার মুহে রাত কহিনী শুনেছি ভাষাতে, গরব করে ঝুমরও জুড়েছি আগুন সাঁকরাইতে। চ্যাং গড়গড় আইসকা পিঠা, বধুর পিরিতি বেড়ে মিঠা, সদরে কইর না বন্ধু পিরিতি করো আড়ে, পরাণ বিনছে হামার মন চোরার কাঁড়ে। এই ভাষাতেই ভবপ্রীতা সিন্ধুবালার ঘুঙুর রিড়িঝিনি, লড়া তল্লে লদিঘাট তক্ক, এই একটাই ভাষা চিনি। নিশ্চয়ই কবিতাটা খেয়াল করলে শেষ ২ লাইনে এসে একটু আটকে যেতে হয়। এই ভাষাতেই ভবপ্রীতা সিন্ধুবালার ঘুঙুর ঋণী চিনি,
লড়া তললে লদিঘাট তক্ক, এই একটাই ভাষা ছিল। এই যে লড়া তললে লদিঘাট, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ভাষা আমার আত্মার সঙ্গে জড়িয়ে আছে, সেই ভাষাকে কখনো কি আমরা ভুলতে পারি? আমার জন্মাবধি কাল থেকে আমৃত্যু পর্যন্ত আমি নানান ভাষা শিখতে পারি, কিন্তু যে ভাষা আমার ভাব প্রকাশের প্রথম মাধ্যম, প্রথম বাহন, যে ভাষা আমার প্রথম আশ্রয়, আমার মতে সেটিই আমার মাতৃভাষা। মাতৃভাষা কেবল মায়ের মুখ থেকে শোনা প্রথম ভাষা নয়। সাধারণত আমরা তাই ভেবে থাকি যে মায়ের মুখ থেকে আমরা প্রথম শুনি। কিন্তু কিন্তু যে সন্তান জন্ম লাভের পর তার মায়ের মুখ দেখতে পাননি, তার মাকে হারিয়েছে, তার বেলা তাহলে বলতেই হয় যে মাতৃভাষা মায়ের মুখ থেকে শোনা ভাষাই নয়। কিন্তু বিষয়টা আসলে আরেকটু গভীরে গিয়ে ভাবতে হবে। এ প্রসঙ্গে আমি একটু স্মরণ করিয়ে দিই, বেশ কিছুদিন ধরে ফেসবুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল কাফি স্যারের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে বলা যায়। অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমার, প্রণম্য অবশ্যই। তার কথাগুলো আমাকে অদ্ভুতভাবে নাড়া দিয়েছে। তিনি বলেছেন যে এই ভাষাতে আমার মা কথা বলেন কিনা, আমার বাবা কথা বলেন কিনা এটা খুব জরুরি নয়। বরং বরং যে ভাষাতে আমি হই সেটিই আমার মাতৃভাষা। আমি হই বলতে আমি কি ভাববো, কেমন করে ভাববো, কেমন করে অন্য একটি মানুষের সঙ্গে যোগাযোগ করব। আমার পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা থেকে শুরু করে আমার চেতনার কাঠামো নির্মাণ করে যে ভাষা, সেটিই আমার মাতৃভাষা। তিনি অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন যে ভাষা এই অর্থে হচ্ছে মায়ের সমান, যে ভাষা আমার চৈতন্যকে নির্মাণ করে। এই অর্থেই মাতৃভাষা মাতৃদুগ্ধের সমতুল্য। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি আমরা তার শিক্ষার সাঙ্গীকরণ বলে একটি প্রবন্ধ আছে। এটা রবীন্দ্র রচনাবলীর ষোড়শ খণ্ডে ৩৩৭ পৃষ্ঠাতে গিয়ে আপনারা দেখতে পারবেন। শিক্ষার সাঙ্গীকরণ এই প্রবন্ধে তিনি মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। রবীন্দ্রনাথ আপন ভাষায় শিক্ষার ব্যাপক একটা গোড়াপত্তন করতে চেয়েছিলেন। আমরা জানি যে সবকিছুতেই আপন করবার যে সর্বপ্রধান সহায় তা হলো ভাষা। শিক্ষার সকল খাদ্য এই ভাষার রসায়নে জারিত হয়ে আমাদের আপন খাদ্য হয়ে ওঠে। এই অর্থেও মাতৃভাষা মাতৃদুগ্ধের সমতুল্য। এই কথাটা আলোচনার সময় আহ শ্রদ্ধেয় সুনীল মাহাতো মহাশয় বেশ সুন্দরভাবে বললেন, আমার ভালো লেগেছে যে নিজের ভাষাতে যে বিষয়গুলোকে আমি প্রকাশ করতে পারি, যেভাবে বুঝতে পারি, সেটা অন্য কোনো ভাষাতে ততটা সহজ, ততটা সুন্দর হয় না। এই আত্মীকরণের বিষয়টা কিন্তু মাতৃভাষার সঙ্গে দারুণভাবে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথের আবির্ভাবের পূর্বেও আপন ভাষায় শিক্ষাদান বা শিক্ষা গ্রহণের যে সুযোগ ছিল না তা নয়। ১৯ শতকে যদি আমরা দেখি, ১৯ শতকের ইতিহাস বা তারও আগের ইতিহাসও দেখতে পারেন। রামমোহন রায়ের বন্ধু পাদ্রী এরাম সাহেব বাংলাদেশের একটি রিপোর্ট তৈরি করেছিলেন, প্রাথমিক শিক্ষার রিপোর্ট। তাতে তিনি দেখিয়েছেন যে বাংলা ও বিহারে ১৯ শতকে অন্তত ১ লক্ষেরও বেশি পাঠশালা ছিল। গুরুমশায়েরা এই পাঠশালাগুলিতে শিক্ষাদান করতেন। চণ্ডী মণ্ডপের অঙ্গস্বরূপ এই পাঠশালাগুলি প্রায় প্রত্যেকটি চণ্ডী মণ্ডপের অঙ্গস্বরূপ এই পাঠশালাগুলি ছিল। অনেকে এগুলিকে টোল বলে থাকেন, কেউ কেউ চতুষ্পাঠীও বলে থাকেন। চতুষ্পাঠী এই অর্থে যে সেখানে অন্তত একই সঙ্গে ৪টি বিষয় পড়ানো হতো: ব্যাকরণ, কল্প, পুরাণ এবং দর্শন। আসলে আপন ভাষায় সুশিক্ষিত হওয়ার এবং নিজেকে স্বশিক্ষিত করার একটা দারুণ সুযোগ কিন্তু ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন ঘটে। পাঠশালা রূপান্তরিত হলো বিদ্যালয়ে, বা নতুন করে বিদ্যালয় স্থাপন হলো বলতে পারি। আর গুরুমশাইয়েরা তারা হলেন মাস্টার মশাই।
অবশ্য সে সম্পর্কের কথা এখন থাক। আমি একটু লাফ দিয়ে সরাসরি আলোচনায় আসছি। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমরা সেই অতুল প্রসাদ সেনের বিখ্যাত লাইন দুটো সকলেই জানি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নানা ভাষা, এই জায়গাটাতেই আমি আহ আমার লক্ষ্যটা স্থির করতে চাইছি যে ভারতে যে বিচিত্র ভাষাভাষীর মানুষেরা বসবাস করেন সে কথা বলার অপেক্ষা রাখে না। ভাষার বৈচিত্র্যে সমগ্র ভারতের একটা আলাদা করে রূপরেখা নির্ণয় করা যায়। উত্তর ভারতে এক রকমের ভাষা, পূর্ব ভারতে একরকম ভাষা, পশ্চিম ভারতে একরকম ভাষা, দক্ষিণ ভারতে একরকম ভাষা। প্রথমে উত্তর ভারতের ভাষাগুলি সম্পর্কে একটু ধারণা দিই যে হিন্দি, পাঞ্জাবি, উর্দু এবং কাশ্মীরি ভাষা যেটা ডোগরি ভাষা নামে পরিচিত এবং উত্তরাখণ্ডের সংস্কৃত, এগুলো কিন্তু উত্তর ভারতে প্রচলিত। আর পূর্ব ভারতে যেদিকটাতে পশ্চিমবঙ্গ মানে আমরা আছি যেদিকটাতে, বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, মৈথিল, নেপালি, খাসি, আরো আরো অনেক আছে, সে আলোচনায় আসছি আমি। পশ্চিম ভারতে মারাঠি, কোঙ্কনি, গুজরাটি প্রভৃতি। দক্ষিণ ভারতে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম। ভারতের উত্তর পূর্ব সীমান্তেই মানে আমরা যে দিকটাতে আছি মানে পূর্ব ভারতের দিকটায় আছি কিন্তু আমি উত্তর ভারতের ওই সীমানার অংশটা বলছি, নানা রকমের ভাষা প্রচলিত আছে। শুধুমাত্র সিকিমেই যদি আমরা দেখি সেখানেই দেখবো গুরুং, লেপচা, শেরপা, তামাং প্রভৃতিদের ভাষা। আসামে বাংলা, অসমিয়া ছাড়াও বোডো ভাষা। মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে চাকমা ভাষা, মণিপুরের মণিপুরি ভাষা যেটাকে মৈতৈ বলে, অনেকে মেইতেই বলে। আবার মায়ানমারে কুকি ভাষা এবং নাগা জনগোষ্ঠীর নাগা ভাষা। মূলত এই সমস্ত ভাষাগুলি যদি ভাষা বংশের ইতিহাস আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এগুলো চীনা তিব্বতীয় ভাষা পরিবার থেকে জন্মেছে। আরো একটু মানে আমি খুব বৃহৎ পরিসরে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু আরেকটু যদি সংকুচিত পরিবেশে আমরা যদি শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানেই নানা রকমের ভাষা আছে। এমনকি এই শুধু পশ্চিমবঙ্গকে লক্ষ্য করেই অতুল প্রসাদ সেনের ওই কথাটি আবার রিপিট করা যায়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, কুড়মালি, নেপালি, কামতাপুরি, রাজবংশী, সাদরি, রাভা, মেচ, টোটো প্রভৃতি প্রভৃতি। একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে এরকম প্রায় প্রত্যেকটি জায়গাতেই, প্রত্যেকটি প্রদেশেই, এমনকি প্রত্যেকটি জেলাতেই নানা ভাষা, নানা মতের মানুষ আছেন। পাহাড় থেকে সমতলে বসবাসকারী প্রতিটি জনপদের, পাহাড় থেকে সমতলে বসবাসকারী প্রতিটি জনপদের, আমি রিপিট করলাম এই কারণে যে বিষয়টা বোঝানোর জন্য যে প্রতিটি জনপদের নিজস্ব একটা ইতিহাস আছে, তাদের নিজস্ব ভাষা আছে, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সব নিজস্ব একেবারে তাদের। খুব স্বাভাবিকভাবে তাদের পোশাক-আশাক, তাদের খাওয়া-দাওয়া আলাদা আলাদা। এক কথায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অবশ্য এই কথাটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাটি প্রথম জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে ব্যবহার করেছেন। কিন্তু আমরা এও জানি যে ভৌগোলিক সীমানার কি বলবো মধ্যেই ভাষা সবসময় যে সীমাবদ্ধ থাকে তা নয়। ভাষার আদান-প্রদান ঘটতেই থাকে। আমরা এও জানি যে ৪ মাইল অন্তর অন্তর বাণী আর পানি বদলে বদলে যায়। তাই যেকোনো ভাষার ইতিহাস পড়লেই খুব স্বাভাবিকভাবে সেই ভাষার আঞ্চলিক ইতিহাস কিন্তু জানা যায় না। বা ভাষার ইতিহাস পড়তে পড়তে হয়তো আরো গভীরে গেলে আমরা সেই ভাষার আঞ্চলিক ইতিহাসটাও জানতে পারি। সময়ের করাল গ্রাসে এভাবেই নানা ভাষা হারিয়ে যাচ্ছে, নানা উপজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন এই যে টোটো ভাষার কথা বললাম, টোটো উপজাতি। ভাষার অনুশীলন বা ভাষা চর্চার মধ্য দিয়েই একমাত্র মাতৃভাষাকে বাঁচানো সম্ভব। আমি এই আলোচনায় অবশ্যই আসবো। ভাষার সংকটের কথা বলবো, ভাষার উত্তরণের কথা বলবো। তার আগে আরো বেশ কিছু কথা আছে, সেই কথাগুলো আমি প্রথমে বলে নিই। আমি যদি শিক্ষা বিজ্ঞানের প্রেক্ষাপট থেকেও দেখি তাহলে দেখতে পাবো যে
মাতৃভাষার প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিটি তাদের জোরালো দাবি প্রকাশ করার চেষ্টা করেছেন। এই অর্থে জোরালো দাবি বললাম যে মাতৃভাষায় শিক্ষাদানটাও যে জরুরি, সেটা কিন্তু নানা সময়ে বিভিন্ন ইংরেজ পণ্ডিতেরা এটা তারাও কিন্তু অনুভব করেছিলেন। স্বাধীনতাটা যদি মাইলস্টোন হয়ে থাকে, তাহলে স্বাধীনতার পূর্বকালের যে কমিটি এবং কমিশন ছিল সেগুলোর কথা প্রথমে বলবো এবং তারপরে স্বাধীনতার পরবর্তীকালের কমিশন ও কমিটির কথা বলবো। এগুলো জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরের আলোচনা তো অবশ্যই আছেই। স্বাধীনতার পূর্বকালীন যে কমিশন বা কমিটির কথা বলবো, সেখানে প্রথমে আমি ম্যাকলে মিনিটের কথা বলতে চাইছি। 1835 খ্রিস্টাব্দে লর্ড ম্যাকলে এই তার ধ্যান ধারণার পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলেছেন, সেখানে তিনি তার আলোচনাতে বা তার এই ম্যাকলে মিনিট পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে ভারতীয় সাহিত্য বা সংস্কৃতির প্রতি লর্ড ম্যাকলের তেমন কোনো শ্রদ্ধা ছিল বলে মনে হয় না, বরং তার বিবরণে যেটুকু খুঁজে পেলাম তাতে মনে হলো মাতৃভাষা সম্পর্কে তিনি কোথাও আলোচনা করেননি। ম্যাকলে বরং ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে ম্যাকলে এমন এক শ্রেণীর মানুষদের তৈরি করতে চেয়েছিলেন যারা ধর্মে ও বর্ণে ভারতীয় হবে, কিন্তু রুচি ও নীতিতে, চিন্তনে ও মননে হবে ইংরেজ। এইখান থেকে সরে এলেন, ম্যাকলে মিনিট থেকে সরে এসে উডের ড্যাসপ্যাচ 1854-তে আমরা দেখবো যে চার্লস উড নতুন কিছু কথা বলেছেন, যেখানে তিনি মাতৃভাষায় শিক্ষাদানের কথাকে গুরুত্ব দিয়েছেন। 1882 হান্টার কমিশনও একই রকম ভাবে আঞ্চলিক ভাষাকে বা মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছেন। কার্জনের শিক্ষানীতি 1901-এ সেখানেও আমরা দেখবো যে মাতৃভাষাকে আবশ্যিক অনুশীলন বলে তিনি মনে করেছেন। 1917 থেকে 1919 এই সময়ে স্যাডলার কমিশন, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত, এখানের এই কমিশনের একজন সদস্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার বাঘ নামে চিনি। তিনি এই কমিটির সদস্য ছিলেন। এই কমিটির বিশেষত্ব এই যে এখানে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার বাহন হিসেবে মাতৃভাষার কথা বলা হয়েছে বটে, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। 1929-এ হার্টগ কমিটিও মাতৃভাষায় গুণগত প্রাথমিক শিক্ষার প্রতি বিশেষ জোর দিয়েছে। পরবর্তীকালে 1937-এ আমরা দেখব ওয়ার্ধা পরিকল্পনা, যেটি জাকির হোসেন রিপোর্ট নামে পরিচিত। বাংলা ভাষাভাষী বা বাংলা নিয়ে যারা পড়াশোনা করছেন, আমাদের ছেলেমেয়েরাও যদি এখানে আছে, হয়তো এই রিপোর্ট গুলোর কথা, কমিশন গুলোর কথা অনেকেই হয়তো জানেন না, কিন্তু শিক্ষা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের অনেকের এই বিষয়গুলি হয়তো আরো গভীরভাবে জানা আছে। ওয়ার্ধা কমিটির সভাপতি ছিলেন দিল্লির জামিয়া মিলিয়ার অধ্যক্ষ ডক্টর জাকির হোসেন। 1937 সালে হরিজন পত্রিকায় মহাত্মা গান্ধী তার শিক্ষা সম্পর্কে যে পরিকল্পনা পেশ করেন, যেটি ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত, এবং এটি তার নই তালিম মুভমেন্ট নামে পরিচিত। তিনি আসলে একটা কালচারাল আইডেন্টিটির কথা বলেছেন, সাংস্কৃতিক পরিচয়, এবং এই বিষয়টিকে তুলে ধরতে গিয়েই তিনি 7 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য মাতৃভাষায় অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বললেন, এবং প্রথম এই বিষয়টিকে তিনি কি বলবো ফোকাস করলেন বলা যায়। পরবর্তীকালে সার্জেন্ট রিপোর্টেও এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এগুলো সব স্বাধীনতার পূর্বকালীন সময়ের বিভিন্ন কমিশনের কথা, যারা মাতৃভাষায় শিক্ষাদান বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু তার পরবর্তীকালেও আমরা দেখেছি, যেমন রাধাকৃষ্ণান কমিশন 1948-49, যেটি বিশ্ববিদ্যালয় কমিশন নামেই পরিচিত, এখানেও বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরে মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে। মুদালিয়ার কমিশন যদি দেখি 1952-53-তে, এখানেও মাধ্যমিক স্তরে আঞ্চলিক ভাষায় শিক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে। 1964 থেকে 66 কোঠারি কমিশন, যেটি ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত, এখানেও সকল মাতৃভাষার প্রতি জোর দেওয়া হয়েছে এবং ভ্যালু এডুকেশনের প্রতি আলাদা করে জোর দেওয়া হয়েছে।
এনইপি, যেটি 1986-তে, 92-এ এবং 2020-তে বিভিন্ন সময়ে ন্যাশনাল এডুকেশন পলিসির শিক্ষানীতি আমরা পেয়েছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য দেশের সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর এনইপি। যে শিক্ষা মূলত সামাজিক উন্নয়নের কথা বলে, মানব সম্পদ উন্নয়নের সঙ্গে যে শিক্ষা সম্পৃক্ত, সেই শিক্ষা মূলত সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সকল স্তরের মানুষকে এক ছাতার তলায় আনার একটা সার্বিক প্রচেষ্টা করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি। মাতৃভাষার প্রতি এই কমিটি বা কমিশনগুলো তাদের প্রস্তাব, তাদের পরিকল্পনা যেভাবে প্রকাশ করেছেন, মাতৃভাষা রক্ষার ক্ষেত্রেও সাধারণ মানুষের অবদান কিন্তু কোনো অংশে কম ছিল না। ভাষা আন্দোলনের ইতিহাস তাই আলাদা করে আলোচনার দাবি রাখে। ভাষা আন্দোলনের ইতিহাস আলোচনায় মূলত যে বিষয়গুলোকে আমি সাজিয়েছি বা বলতে পারেন যে বিষয়গুলো আলোচনা করব বলে স্থির করেছি, তা হলো মূলত মানভূমের ভাষা আন্দোলন, বরাক উপত্যকার ভাষা আন্দোলন আর পূর্ববঙ্গের ভাষা আন্দোলন। প্রথমে মানভূমের ভাষা আন্দোলন নিয়ে দু চার কথা বলি। এই ইতিহাস অনেকেরই জানা এবং বিশেষ করে পুরুলিয়ার ছেলে মেয়ে যারা আছে বা যারা আছেন তারা কম বেশি হয়তো মানভূমের ইতিহাস জানেন। মানভূমের বর্তমান নাম পুরুলিয়া। বিহার সরকারের হাত থেকে মানভূমকে এবং মানভূমের ভাষাকে বাঁচানোর চেষ্টা শুরু হয়েছিল সেই 1912 খ্রিস্টাব্দ থেকে। মানভূম সে সময় বিহারের অধীন ছিল, বর্তমানে যেটা ঝাড়খণ্ড। কিন্তু মানভূমের মানুষজন যারা ছিলেন তারা তো বাংলা ভাষাভাষী মানুষ ছিলেন। তারা বিহার সরকারের হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে চাননি, মেনে নিতে পারেননি। এই যে মাতৃভাষাকে বাঁচানোর জন্য বিহার সরকারের হিন্দি ভাষার আগ্রাসন থেকে মুক্তির জন্য যেভাবে তারা লড়াই করলেন তা কিন্তু অত্যন্ত রকম ভাবে আলোচনার দাবি রাখে। মানভূমের ভাষা আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন অতুল চন্দ্র ঘোষ। 1935-এই মানভূম সমিতি নামে একটি সংগঠন গঠিত হয়েছিল। এই সংগঠনের সদস্য যারা ছিলেন অতুল চন্দ্র ঘোষ, অরুণ চন্দ্র ঘোষ, লাবণ্যপ্রভা দেবী, ভাবিনী মাহাতো, বিভূতিভূষণ দাশগুপ্ত, ভজহরি মাহাতো, আরো অনেকে। এক সময় এরা সবাই জাতীয় কংগ্রেসে ছিলেন। জাতীয় কংগ্রেস ত্যাগ করে তারা লোকসেবক সংঘ গঠন করলেন। 1912-তে আমি বললাম শুরু হয়েছে, কিন্তু তখন এতটা তীব্র ভাবে শুরু হয়নি। কিন্তু স্বাধীনতার পরে 48 থেকে দেখব 1948 থেকে 56 পর্যন্ত বাংলা ভাষার দাবিতে মানভূমের মানুষজন যেভাবে উত্তাল হয়ে উঠেছিলেন তা কিন্তু এক কথায় অনবদ্য। আন্দোলনকারীদের উপর খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দমন পীড়ন শুরু হয়েছিল, অত্যাচার শুরু হয়েছিল, কিন্তু তবুও কোনোভাবেই কেউ থেমে থাকেন। বিহারের কংগ্রেস নেতা বিনোদানন্দ ঝা মানবাজারের একটি সভায় অত্যন্ত উচ্চস্বরে বললেন, মানভূম बंगाल में नहीं जाएंगे, जाने पर खून के नदियां बहा देंगे। মানে মানভূমকে কোনোভাবেই বাংলার সঙ্গে জুড়তে দেবে না, এমনকি এটা ঘটলে সে একেবারে খুনের নদী বইয়ে দিবে। এইরকম একটা কথা শোনার পর মানভূমের মানুষ কোনোভাবেই আর চুপ থাকেননি। ভজহরি মাহাতো, যিনি একাধারে একজন কবিও ছিলেন, টুসু সত্যাগ্রহের ডাক দেন এবং আমরা জানি যে তিনি তার টুসু গানের মাধ্যমে তীব্র প্রতিবাদে মুখর হয়েছিলেন। তিনি বললেন, শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডাং দেখাই, তোরা আপন তোর ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই। ভাইকে ভুলে করলি বড়, বাংলা বিহার বুদ্ধিটাই, এক ভারতে ভাইয়ে ভাইয়ে মাতৃভাষায় রাজ্য চায়।
এই যে মাতৃভাষায় আলাদা করে রাজ্য চাওয়ার কথা এই গানের মাধ্যমে বললেন বা টুসু গানের মাধ্যমে বললেন, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা ভাষাগত ঐক্য গড়ে উঠলো। আমরা জানি যে পায়ে হেঁটে পুরুলিয়ার পাকবিড়রা থেকে কলকাতা পর্যন্ত সুদীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন। মানভূমের ভাষাকে তারা রক্ষা করেছেন। আমরা জানি ১৯৫৬ সালেই মানভূম এই বাংলার সঙ্গে সংযুক্ত হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাসে সারা বিশ্বের নিরিখে যদি দেখি আমি, আমার মনে হয় যে মানভূমের ভাষা আন্দোলনেই প্রথম ভাষা আন্দোলন। এর পরবর্তী ভাষা আন্দোলনের প্রসঙ্গে আমি বরাক উপত্যকার ভাষা আন্দোলনের কথা বলবো। বিভিন্ন জায়গায় বিশেষ করে ২১শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে আলোচনা ইত্যাদিগুলো হয়, সেখানে সব জায়গাতেই মূলত ভাষা আন্দোলন বলতে আমরা পূর্ববঙ্গের ভাষা আন্দোলনের আলোচনাই করি। কিন্তু আমি এখানে সেটাকে ৩য় নম্বরে রেখেছি। আমি প্রথমে মানভূমি ভাষা আন্দোলনের কথা বললাম, এরপর বরাক উপত্যকার ভাষা আন্দোলনের কথা বলব। ১৯৬১ তে বরাক উপত্যকার ভাষা আন্দোলন আ হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাসে আসামের এই বরাক উপত্যকার আলাদা একটা ইতিহাস আছে, যেটা বিভিন্ন সময়ে কিন্তু অনালোকিত থেকে গেছে। বরাক উপত্যকার ৩টে প্রশাসনিক জেলা, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। আসামে মূলত অসমীয়া ভাষার প্রচলন এমন ধারণা আমাদের সকলের মধ্যেই কিন্তু আছে। কিন্তু তা থাকলেও আসামের ৩ ভাগের ১ ভাগ মানুষ বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলে। ১৯৬০ সালের ঘটনা এটা, যে ঘটনাটার কথা বলছি। তখন আসামের মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিহা। আসাম প্রদেশের কংগ্রেস কমিটির চাপে একসময় এই মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করার যে প্রস্তাব, সেই প্রস্তাবটিকে সমর্থন করেছিলেন, যার ফলে সমস্যাটা আরো গুরুতর হয়ে পড়েছিল। তখনকার করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাস সহ আরো অনেকে, নলিনীকান্ত দাস, সাপ্তাহিক যুগশক্তি পত্রিকার সম্পাদক বীরভূষণ চৌধুরী, এরা সকলেই সমবেত প্রতিবাদ জানায় এবং তীব্র ধিক্কার জানায় যে অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করা যাবে না। এভাবেই ১৯৬১ সালের ৫ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাই যে কাছাড়ে গণসংগ্রাম পরিষদের জন্ম হচ্ছে, যে সংগঠনটির মূল দাবি হচ্ছে যে বাঙালিদের উপর কোনোভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া যাবে না। আসাম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে বরাক উপত্যকার প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে ২০০ মাইল পদযাত্রা করেছিলেন তারা। বাংলা ভাষাকে সরকারি ভাষার দাবিতে তারা সোচ্চার হয়েছিলেন। কিন্তু কোনোভাবেই যে মানে সহজেই যে সবকিছু সরকার মেনে নেবে এমনটা তো হয় না। ফলে আন্দোলনকারীদেরকে গ্রেফতার হতে হয়েছে। তবুও তারা কেউ কোনোভাবে থেমে যাননি। মিলিটারি বাহিনীর বন্দুকের সামনে তারা অনায়াসে বুক পেতে দিয়েছেন। ১৯৬১ ১৯শে মে সেই অভিশপ্ত দিন, যেদিন শিলচর স্টেশনের কাছে, তখন এই স্টেশনের নাম ছিল তারাপুর স্টেশন, ১১ জন বাঙালি বাংলা ভাষার দাবিতে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে। এই ১১ জন শহীদের মধ্যে একজন ছিলেন মহিলা, কমলা ভট্টাচার্য। অর্থাৎ মহিলারাও যে পিছিয়ে ছিলেন না, এমনকি মাতৃভাষার দাবিতে তারাও যে বুক পেতে দিয়েছেন, এটা অত্যন্ত রকমভাবে প্রশংসার এবং শ্রদ্ধার। এই ঘটনার পর আসাম সরকার বরাক উপত্যকায় পরবর্তীকালে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। অতঃপর আমরা আমাদের আলোচনার যে সামগ্রিকভাবে যদি দেখি, তাহলে সমস্ত ভাষা আন্দোলনের আলো শুষে নিয়েছে যে ভাষা আন্দোলন, সেই পূর্ববঙ্গের ভাষা আন্দোলন, ১৯৫২ ভাষা আন্দোলন। আব্দুল গফফার চৌধুরী যে আন্দোলন, যে ভাষা আন্দোলনের সামিল হয়ে বলেছেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন, যেদিন ঢাকার রাজপথ রক্তাক্ত হয়ে গিয়েছিল রফিক, সালাম, বরকত ও জাব্বারের রক্তে।
তাদের রক্তের বিনিময়ে পূর্ববঙ্গের মানুষ সেদিন পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষার আগ্রাসন থেকে মুক্তি পেয়েছিল তাদের মাতৃভাষা। একথা আমরা সকলেই জানি যে 1947-এর 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আসলে দ্বিখণ্ডিত স্বাধীনতা। ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্রের জন্ম হলো, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের তখন দুটো অংশ, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, সকলেই এটা জানেন নিশ্চয়ই। এবং এই পূর্ব পাকিস্তান বা যেটাকে বাংলাদেশ বলছি, সেটা আসলে আমাদের এই পশ্চিম বাংলার অংশ, অর্থাৎ বৃহৎ বঙ্গ দেশ ভাগের ফলে টুকরো টুকরো হয়ে গেছে। সিরিল র্যাডক্লিফ যিনি সীমানা নির্ধারণের কাজটি করেছিলেন, তিনি হয়তো জানতেন কিংবা জানতেন কিনা জানি না, তবে তার কলমের আঁচড় সেদিন কেবল দুটি দেশের সীমানা নির্ধারণ করেনি, বরং বলা যায় একই সঙ্গে বাংলা এবং পাঞ্জাবের বুকেও দারুণ ক্ষতের সৃষ্টি করেছে। দ্বিখণ্ডিত হয়েছে বাংলা, দ্বিখণ্ডিত হয়েছে পাঞ্জাব, এবং এই দুই প্রদেশের মানুষ কাঁটাতারের এপার ওপার থেকে দাঁড়িয়ে সেদিন কম হাত পিত্তেশ করেননি। ধর্মের ভিত্তিতেই এই দু টুকরো হয়ে যাওয়া রাষ্ট্রের আলাদা ইতিহাস নির্মিত হচ্ছিল। পশ্চিম পাকিস্তান অর্থাৎ যেটা পাকিস্তান, তাদের রাষ্ট্রভাষা ছিল উর্দু। তারা তাদের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পূর্ব পাকিস্তানের উপরে, পূর্ব বাংলার উপরে। কিন্তু পূর্ব বাংলার মানুষ তো বাঙালি, বাংলা ভাষায় তারা কথা বলেন, কোনোভাবেই তারা এই চাপিয়ে দেওয়া উর্দু ভাষা মেনে নেননি। স্বাধীনতার পরপর থেকে শুরু করে 52 পর্যন্ত নিরন্তর তারা সংগ্রাম করেছেন। এটা অনেক আলোচনার, মানে গভীর আলোচনার বিষয়। আমি অত গভীরে যাচ্ছি না, আমি শুধু জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি যে মাতৃভাষাকে রক্ষার জন্য 144 ধারা জারি থাকা সত্ত্বেও ঢাকার রাজপথে এই রফিক, সালাম, বরকত, জব্বার তাদের বুক পেতে দাঁড়িয়েছিলেন। তারা পাকিস্তানের বর্বরতার সামনে তারা মাথা নোয়াননি। তারা শহীদ হলেন, কিন্তু অমরত্ব লাভ করলো বাংলা ভাষা। আমরা এও জানি যে 1999 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের যে কোনো মাতৃভাষার প্রতি এই স্বীকৃতি, কেবল বাংলা ভাষার প্রতি নয়, যে কোনো মাতৃভাষার প্রতি এই স্বীকৃতি। তাই এই দিনটিকে আমরা সাড়ম্বরে পালন করি। এরপর সংকটের কথা বলবো। এতক্ষণ পর্যন্ত আমরা মাতৃভাষার কথা শুনলাম, বিভিন্নভাবে কোথায় কিভাবে মাতৃভাষাকে জোর দেওয়ার কথা বলেছে সেসব শুনলাম, কিন্তু ক্রমশ দিন বদলের কারণে ভাষার সংকট কত মারাত্মক হয়ে উঠছে। বিপন্নতার যন্ত্রণা কেবল বাংলা ভাষার ক্ষেত্রেই যে ঘটেছে তা কিন্তু নয়, প্রায় প্রত্যেকটি মাতৃভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্রমশ অস্তিত্বের সংকটে ভুগছে প্রতিটি মাতৃভাষা। আমরা সকলেই জানি যে ইংরেজি ভাষার যে প্রভাব বা যে আগ্রাসন ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে, তা কিন্তু সত্যি মারাত্মক এবং বিধ্বংসী। হয়তো অনেকেই আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলে গর্ববোধ করতে পারেন, কিন্তু আখেরে মাতৃভাষার যে অবক্ষয় ঘটছে, অস্তিত্বের সংকট ঘটছে, সেদিকটি বোধ হয় আমরা ক্রমশ ভুলে যাচ্ছি। ক্ষমতার ভাষা বা ভাষার ক্ষমতাও একরকমের মাৎসন্যায়। মাৎসন্যায় সম্পর্কে আমরা জানি যে কিভাবে দুর্বলের প্রতি সবলের অত্যাচার ক্রমশ চলতে থাকে, এমনকি গিলে খায়। অপেক্ষাকৃত দুর্বল ভাষাদের প্রতি এই মাথাচাড়া দিয়ে উঠছে যে সমস্ত ভাষা, ভারতের ক্ষেত্রে হিন্দি ভাষা, ইংরেজি ভাষা অবশ্যই। এরা কি করছে? দুর্বল ভাষাগুলির অপমৃত্যু ঘটাতে বাধ্য করছে। জার্মানির একটি গবেষণাতে দেখা গেছে যে প্রতি 14 দিনে, মানে 2 সপ্তাহে অন্তত একটি করে
মাতৃভাষার বা আঞ্চলিক ভাষার অপমৃত্যু ঘটে। আসলে ক্ষমতার ধর্মই হলো আগ্রাসন, যে কথাটা বললাম আমি একটু আগেই। তাই আগ্রাসনের হাত থেকে বাঁচানোর একমাত্র উপায় হলো ভাষা চর্চা করা বা ভাষার অনুশীলন করা, সাহিত্য চর্চা করা। কারণ সাহিত্য চর্চার মধ্য দিয়েই ভাষাকে, যেকোনো মাতৃভাষাকে, আঞ্চলিক ভাষাকে বাঁচানো সম্ভব। তাই এর থেকে উত্তরণের পথ হিসেবে এই কথাটি যেমন আমরা বেছে নিচ্ছি, সেরকম বেশ কিছু নমুনারও নজির আমরা দেখেছি। একটু আগেই আমাদের মধ্যে যিনি আছেন এখনো হয়তোবা, সুনীল মাহাতো মহাশয়, তিনি বললেন যে তিনি কুড়মালি ভাষায় রামায়ণ ও মহাভারতের অনুবাদ আ করে চলেছেন। অর্ধেকের বেশি কাজ তিনি সম্পন্ন করেছেন। এর চেয়ে ভালো সংবাদ, এর চেয়ে সুসংবাদ হতে পারে না। ভাষাকে বাঁচানোর সবচেয়ে উত্তম পন্থা হলো এটি। আমরা আমরা জানি যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, যেটি সং অফারিংস নামে অনূদিত হয়েছিল এবং যেটির জন্য ১৯১৩ তে প্রথম এশিয়া মহাদেশে নোবেল এসেছে। বা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আমরা জানি যে সিনেমা তাকে অস্কার দিয়েছে। এটা তো কেবল একজনের সাফল্য নয়, এটা একটা ভাষার সাফল্য। বাংলা ভাষা মূলত বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে। হালামলে আমাদের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্রীপতি টুডু, তিনি ভারতীয় সংবিধানকে সাঁওতালি ভাষায় অনুবাদ করে নজির সৃষ্টি করেছেন। এর থেকে বড় পাওয়ার কি বা হতে পারে? পুরুলিয়ার আরো একজন স্বনামধন্য কবি আছেন, অনেকেই হয়তো চেনেন তাকে, অভিমন্যু মাহাতো। তিনিও গীতাঞ্জলির কুড়মালি অনুবাদ করেছেন। গীতেক নেহর তার অনুদিত গ্রন্থটির নাম। তাহলে এই সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে, ভাষা চর্চার মধ্য দিয়ে, ভাষা অনুশীলনের মধ্য দিয়ে ভাষাকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন তারা। তারা প্রকৃত অর্থে ভাষা সৈনিক। খবরের কাগজের দিকে চোখ পাতলেই আরো একটা বিষয় হয়তো আমাদের চোখে পড়ার কথা ছিল, যে তেলেঙ্গানা সরকার আ ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, মানে মাধ্যমিক পর্যন্ত প্রতিটি স্কুলে তেলেগু ভাষাকে বাধ্যতামূলক করেছে। যেমন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এটা এটা তারা চালু করবে, এটা ঘোষণা করে দিয়েছে। ভাষাকে বাঁচানোর অভিনব কৌশল বা একমাত্র কৌশল বলতে পারি আমি। একই রকমভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, এটা সম্ভবত আজকের বা গতকালকের খবরের কাগজে দেখেছি। আ এম.কে. স্টালিন হিন্দি ভাষার আগ্রাসন থেকে তামিলনাড়ুর তামিল ভাষাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বললেন যে গত ১০০ বছরে কেবলমাত্র হিন্দি ভাষার আগ্রাসনেই অন্তত ২৫ টি মাতৃভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই তার আবেদন যে মাতৃভাষাকে রক্ষার জন্য আমাদেরকে বড় কোনো পদক্ষেপ নিতেই হবে। আমার আলোচনা আপাতত এইটুকুই। সকলকে অশেষ ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ
বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সংযোজন করতে পারেন। নমস্কার। গাফফার বাবুর কথা শুনে আমার একটা খুবই গান মনে পড়ছিল। আচ্ছা, আমি ঝুমুরটা গাইতে চেষ্টা করছি। বাবারই লেখা প্রতিবাদমূলক একটি ঝুমুর। বেশ মানে বেশ আমাদের বেশ। পুরুলিয়া মানে বিহারে যাবে নাকি বেঙ্গলে আসবে এই নিয়ে আর কি একটা অঞ্চল ভেদে মানে একটা পার্থক্য রয়ে গেছে। মানে পুরুলিয়াকে ছোট করে দেখা, ঠিক আছে? বেশ এই গানের গান করুন মধ্যে দেখি। আমি হ্যাঁ, হ্যাঁ, এই গানটা একটু জাস্ট 2 মিনিট চাইছি আর কি বেশ করার গান জন্য। করুন। হ্যাঁ, এটি ঝুমুর গান। বেঙ্গল বলে তুই ছোট, আরে বিহার বলে দূর হটো দূর হটো। বেঙ্গল বলে তুই ছোট, বিহারে বলে দূর হটো দূর হটো। পুরুলা কি ঝাঁপ দিবে কে জলে, পুরুলা কি ঝাঁপ দিবে কে জলে। বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে, পুরুলা কি ঝাঁপ দিবে কে জলে। বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে। সাঁওতালি বিজলি কারখানা মেঘের উপর তার টানা, সাঁওতালি বিজলি কারখানা মেঘের উপর তার টানা। টাটা কলকাতায় পাখা চলে, টাটা কলকাতায় বাতি জ্বলে। বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে, বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে। পাহাড়ে জঙ্গলে ঘেরা তাও কেনে সর্বহারা, পাহাড়ে জঙ্গলে ঘেরা তাও কেনে সর্বহারা। কারখানায় কারখানা চলে, কারখানায় কারখানা চলে। বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে, বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে। খাপরা পিঠা খরাই গেল, আরে চিপে চাপে মরাই দিল। খাপরা পিঠা খরাই গেল, আরে চিপে চাপে মরাই দিল। শুনিলে কি পেন্দা কথাই বলে, শুনিলে কি পেন্দা কথাই বলে, বলে দেনটুকু বলে। বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে, বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে, বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে। দারুণ দারুণ। দারুণ, সেই সেই। অত্যন্ত প্রাসঙ্গিক গান। এইটা অনেক পুরনো গান স্যার। এটা ওই মানে তখন পুরুলিয়া খুব নেগলেক্টেড ছিল তো। হ্যাঁ হ্যাঁ, সাঁওতালি গানের ইতিহাসে সে কথা উঠে আসছে। সাঁওতালি তখন অসাধারণ। ইলেকট্রিফিকেশনটা হয়েছিল আমাদের, মানে পুরুলিয়াতে ইলেকট্রিফিকেশন হয়নি। ওই ইলেকট্রিকটা ওখানে কলকাতায় যাচ্ছিল টাটা এজেন্সি, তখনকার কথা, পুরোনো গান। হ্যাঁ,
তো আজকের আলোচনা খুব ভালো লাগলো। গফফর সাহেব তো দুর্দান্ত মানে আলোচনা করলেন আমাদের। হ্যাঁ, আর যেটা হলো যে এই মাতৃভাষা শুধু বাংলা ভাষা না, আমরা অবশ্যই। যেটা বলতে চাইছি যে মানে এখানে যে গোষ্ঠী ভাষাগুলো আছে, এই যে উনি একটা বলেছেন কথা যে প্রতি 14 দিন অন্তর একটা ভাষা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন এই ভাষার মানে রেষারেষি তো নেই। এখনকার যে সময়টা আর কি, যে ভাষা আমরা সব ভাষায় বেড়ে উঠুক নিজস্ব ভাবে আর কি। হ্যাঁ, ঠিক। আমরা যেরকম বাংলা ভাষার প্রচার চাইবো আমরা, সেরকম আমরা আমাদের যে গোষ্ঠী ভাষাগুলো আছে, সাঁওতালি, মুন্ডারি, ওরাং, হো, কাড়িয়া, হ্যাঁ, এরকম প্রচুর ভাষা আছে। আমরা এখানে দেখি যেমন এই যে ওরা ওদের ভাষা, ওরা ওদের কুড়ুক ভাষা, হ্যাঁ, কুড়ুক ভাষা এখানে যারা ওরা ওদেরই কিছু লোক এখানে আছে আর কি। তারা কিন্তু সেটা ভুলে গেছে। আমাদের এই খাড়িয়াদের ভাষা, খাড়িয়া ভাষা যেরকম আমরা রাঁচিতে পড়ানো হয় খাড়িয়া, হ্যাঁ, কিন্তু এখানকার খাড়িয়া ভাষা কিন্তু খাড়িয়ারা ভুলে গেছে। বাংলা বলে, এরকম প্রচুর, হ্যাঁ, বাংলা বলে এখন। ঠিক, বাংলা ঠিকই বলে, বলেছেন। হ্যাঁ, এরকম প্রচুর ভাষা, পাহাড়িয়াদের ভাষা তারা ভুলে গেছে। এরকম ছোট ছোট গোষ্ঠী ভাষাগুলো কিন্তু ভুলে গেছে। আমরা চাইবো সব ভাষাগুলোই, আমি কোথাও যখন পড়েছিলাম যে চিলিতে 300 জনের মাত্র একটা ভাষা ছিল, এবং সেটা চিলি সরকার সেখানে ওই 300 জনের জন্যই কিন্তু টপ টু বটম মানে 0 টু মানে হায়ার এডুকেশন মানে পুরোটা কিন্তু এডুকেশন সিস্টেমটা বানিয়েছিল। এটা আমি কোথাও পড়েছিলাম। তো এটা যদি আমরা ধরুন প্রতিটা ভাষায় যদি ডেভেলপ করে এবং ভাষাগত লেনদেনের মাধ্যমে কিন্তু ভাষাগুলো উন্নত হয় আর কি। হ্যাঁ, তো সেখানে ওই ভাষার বিরোধ যেটা, এটা না, এটা এই সময়টা আমি সব জায়গায় বলি আর কি, এই সময়টা সেই সময়টা না। এই যে অনেক ভাষা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এটা ভাষা তো একটা মানুষের সম্পদ, মানব সভ্যতার একটা সম্পদ আছে। হ্যাঁ, এবং সেটা নষ্ট হওয়াটা ঠিক মানে বাঞ্ছনীয় হয়। সেটা প্রতিটা ভাষায় যাতে মানে ডেভেলপ করে আবার উন্নত হয়, অনেক মানে বেড়ে উঠে, ফলে ফুলে সেটা মানে সমৃদ্ধ হয়। হ্যাঁ, সেই ব্যাপারটাও এখনকার প্রজন্ম মানে নিশ্চয়ই ভাবছে আর কি সবাই। হ্যাঁ, ঠিক, তো এই জায়গাটা নিশ্চয়ই আপনারা সবাই একমত হবেন। একদমই তাই। হ্যাঁ, হ্যাঁ, আছেন। ঠিক। ঠিক 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 ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক থাকলে বলুন দিদি। হ্যাঁ খুব আছি। ভালো লাগলো আজকের আলোচনাটা। সবাইকে মণিমালাদি কথা বলছে। বলুন বলুন। সবাইকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আলোচনাটা। আর বিশেষ আর কি বলবো, মানে ভাষা তো সবার কাছেই খুবই প্রিয়। এখনো মানে অনেক দিনেই হলো শহুরে জীবন যাপন করছি, কিন্তু এখনো সেই শৈশবের কথাগুলো বা গ্রামে যখন বসবাস করেছি তখনকার কথা, ভাষা, প্রবাদ প্রবচন এগুলো এখনো অনেক মনে পড়ে।
ফিল করি ভেতর থেকে এই জিনিসটা। তো সমস্ত ভাষাগুলোই সেই জন্য গুরুত্বপূর্ণ, শুধু বাংলা নয়। আমাদের আরো যে সমস্ত ভাষাগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলোর চর্চা যাতে হয়, তো সেই ভাষাগুলো যদি ফিরে আসে তাহলে ভালো লাগবে, এটাই আমার বলার। Yes. খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আমি আজকে একটু দেরিতেই জয়েন করেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, আজ তো গফরবাবুর আলোচনা আর সুনীল বাবুর উপস্থিতি বেশ, দুটোই এটা আমাদের বৈঠককে মানে একটা আলাদা মাত্রায় নিয়ে এসছে, ওই জন্য খুবই ভালো লাগলো। আর এই আলাদা মাত্রায় কিন্তু আমাদের বৈঠককে আরো এগিয়ে যাওয়ার জন্য মানে অনুপ্রেরণা যোগাবে। যাক, ভালো লাগলো আজকের আলোচনা, খুবই সুন্দর। আর কিছু বলছি না, ধন্যবাদ। প্রথমেই নমস্কার সকলকেই। বলুন, শোনা যাচ্ছে। নমস্কার। সত্যি আজকের যে একটা ভাষা সম্পর্কে এত সুন্দর একটা উপস্থাপনা, তার যে বিশ্লেষণ খুবই প্রাসঙ্গিক এবং তথ্য সমৃদ্ধ অনেক বিষয়, সেটা খুবই ভালো লাগছে। এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হলো যে সাধারণত আমরা একটা সময় দেখি যে পড়ানোর সময় ঠিকঠাক শোনা যাচ্ছে স্যার আমার কথাটা? অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কের সমস্যাটা খুবই সমস্যা। এই জন্য আমি অনেকক্ষণ কিছু বলার চেষ্টাও করেছিলাম, তারপর ভাবলাম যে না থাক, এরকম একটা বিষয়। যাক, খুবই ভালো লেগেছে একটা মাতৃভাষা নিয়ে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আমি একটা জিজ্ঞাসাই করি যে আমরা দেখি যে বিভিন্ন স্টুডেন্ট, আমরা কিছু কিছু বিষয় এমনই থাকে যেটা হয়তো বইয়ের ভাষা বা এই বিষয়ে যদি পড়ানো হয়, সেই ক্ষেত্রে তাদের যে একটা বোধগম্যতা বা বোঝার যে ক্ষমতা অনেক সময় মনে হয় যেন তাদের মাথার উপর দিয়ে চলে যায়, বা একটা অন্যরকম ফিল। আবার সেই বিষয়টাকেই যখন আমরা আমাদের যে আঞ্চলিক ভাষা সেই মাধ্যমে যখন তখন দেখা যায় তাদের কাছে ওই জিনিসটা একটা জটিল বিষয়, তারা বুঝে। সত্যি এই যে মাতৃভাষার টান বা মাতৃভাষার আমাদের কাছে যে একটা বোঝার যে মাধ্যমটাকে টেনে নিয়ে আসে, তা কিন্তু আমাদের সুনীল স্যার যে এবং ওনাদের বক্তব্য থেকে আমি এইটুকুটাই বুঝে আমরা পেয়েছি ইম্পর্টেন্স খুব ভালোভাবে আজকে আলোচনা হয়েছে এবং অনেকটাই আমি নিশার যে নিজেও সমৃদ্ধ হয়েছি। তাই আবারও বৈঠকের সকলকে ধন্যবাদ জানাই। এটাই ব্যাস।
না, আজকে ডক্টর গফফর আনসারী যেভাবে সামগ্রিক বিষয়টা আলোচনা করলেন, যেভাবে বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্ন উপভাষার উপস্থিতি এবং বিভিন্ন ভাষা আন্দোলন এবং শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার ও বিভিন্ন একেবারে সেই ইয়ে থেকে শুরুর সময় থেকে কিভাবে মাতৃভাষা ব্যবহার হয়েছে বা হয়নি শিক্ষার ক্ষেত্রে, সেটা যেভাবে আলোচনা করেছেন সেটা খুবই, যেটাকে বলে কম্প্রিহেন্সিভ হয়েছে। মাতৃভাষা আলোচনা হচ্ছে, আমাকে ইংরেজি শব্দ ব্যবহার করতে হচ্ছে, কিন্তু খুবই কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। সমস্ত দিকটা আপনি ছুঁয়ে গেছেন। ইনফ্যাক্ট যখন আমি এই ইয়েটা দেখেছিলাম, বিষয়টি দেখেছিলাম, আমার একটু মনে হচ্ছিল যে কিভাবে গফফর আনসারী পুরো ব্যাপারটাকে কাভার করবেন, আবার হ্যাঁ ইংরেজি স্যার, এসে আমিও গেল। তাই তো ভেবেছিলাম। তো তারপরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ভারী চমৎকার ভাবে পুরো ব্যাপারটাকে উনি কাভার করলেন এবং একটা চমৎকার আলোচনা হয়েছে। তো আমি গফফর আনসারী স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কলেজের পক্ষ থেকে এবং আমাদের ঊর্ধ্বতনদের পক্ষ থেকে। আমি কোচবিহারের সারথীবালা মহাবিদ্যালয় থেকে বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে আমি একটু ঈর্ষা করছি, কারণ উনি যেভাবে ওখানকার স্থানীয় ভাষায় কথা বলে উঠলেন, আমার সেই যোগ্যতা নেই আমার পুরুলিয়ার স্থানীয় ডায়ালেক্টে কথা বলার, কাজেই আমি ওনাকে দণ্ডবাদ জানাই। তো ইচ্ছা ইচ্ছা ছাড়া আর কোনো শব্দ নেই এখানে। তো যাই হোক, আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমি সুনীল মাহাতো মহাশয়কে ধন্যবাদ জানাই, উনি ওনার এতটা সময় দিলেন, আমাদের জন্য গান গাইলেন। আমার একটু আফসোস রয়ে গেল যে ওনার চেহারাটা অন্যরা দেখতে পেলেন না, আমরা তো দেখেছি, আমরা আরো দেখবো, কিন্তু সেটা একটু আফসোস রয়ে গেল। কিন্তু যাই হোক, আমি উপস্থিত যারা ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং 4 বছর পূর্ণ হলো, এটা 40, 400 বা 4000 বছর পূর্ণ হবে এই আশাই রাখছি। আমরা থাকবো না, কিন্তু অনুষ্ঠানটি চলতে থাকবে এই আশাই রাখছি। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার স্যার। ভালো থাকবেন। বাঙালির সবারই বলছে